আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে অনেকদিন পর ক্লাস নেওয়া হচ্ছে। তো আপনাদের সাথে আমি লাস্ট জিআইটির কিছু টপিক আলোচনা করেছিলাম। আর রেকটাম দিয়ে শেষ ছিল। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি একদম নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা কিনা একদম বলা যেতে পারে যে আমাদের নতুন এডিশনের একদম ব্র্যান্ড নিউ একটা সংযোজন, ট্রান্সপ্ল্যান্টেশন। হ্যাঁ, আপনাদের নতুন বইয়ের পার্ট 13 এ আছে ট্রান্সপ্ল্যান্টেশন। তো আমি আগে একটু চেক করে নিই আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ওকে, অ্যাকচুয়ালি ঠিক আছে সব। আচ্ছা, তো আজকের এই টপিকটা আসলে আপনাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট সেটার চেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটা আপনাদের একদম নতুন একটা টপিক। হ্যাঁ, এবং যেহেতু এটা নতুন টপিক এবং নতুন এডিশনের বই, সো যে কোনো একটা এন্ট্রান্স এক্সামে টিচারদের একটা টেন্ডেন্সি থাকবে যে এখান থেকে যে কোনো কোশ্চেন করার। হ্যাঁ, তবে আপনাদেরকে আমি বলবো যে যতটা না আমরা এটা পরীক্ষার জন্য করবো, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যারা সার্জারিতে আসলে ক্যারিয়ার করতে চাই তাদের জন্য কিন্তু এই ট্রান্সপ্ল্যান্টেশন ব্যাপারটা সবচেয়ে আধুনিকতর একটা সংযোজন। হ্যাঁ, কারণ এটা সার্জারি যত রকমের নতুন নতুন সংযোজন আছে বা যত রকমের নতুন নতুন টেকনিক আবিষ্কার হয়েছে, তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে এই ট্রান্সপ্ল্যান্টেশন ব্যাপারটা। তো এর মধ্যে আমাদের আসলে কয়েকটা জিনিস একটু ইনক্লুডেড থাকবে। যেমন একটা হচ্ছে যে প্রথম যে চ্যাপ্টারটা আর কি, সেটা হচ্ছে যে আমাদের কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন। ঠিক আছে, এটা একটা। দেন হচ্ছে পরের যে চ্যাপ্টারটা লিভার ট্রান্সপ্ল্যান্টেশন। দেন আমরা প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্টেশন পড়বো, স্মল ইন্টেস্টাইনাল ট্রান্সপ্ল্যান্টেশন, এবং লাস্টলি হচ্ছে হার্ট লাং ট্রান্সপ্ল্যান্টেশন। ওকে, আচ্ছা। তো এর মধ্যে আমাদের আজকে আজকে যেহেতু আমরা ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছি ট্রান্সপ্ল্যান্টেশনের হোল টপিকটাকে, তো একটা টপিকে আমরা আজকে আলোচনা করব হচ্ছে কিডনি এবং হার্ট লাং, এবং পরবর্তী যে ক্লাসটা সেখানে আমরা লিভার এবং বাকি যে অংশগুলা সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটা আসলে আমরা ভাগ করলাম ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে। যেমন ইম্পর্টেন্সের ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনটা যেহেতু কমনেস্ট, সো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এখানে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন ছাড়াও প্রিন্সিপালস অফ ট্রান্সপ্ল্যান্টেশনের যে ব্যাপারগুলো সেগুলো আলোচনা হয়। আর লিভার ট্রান্সপ্ল্যান্টেশন খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটাতে আমরা বাড়তিভাবে সময় নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা। তো আমরা ক্লাসটা শুরু করি। আশা করা যায় আজকের ক্লাসটা আপনাদের ইম্পর্টেন্স যদিও না চিন্তা করি, আমাদের আজকের ক্লাসটা আসলে আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হবে, এবং আপনাদের আশা করা যায় যে মানে মোটামুটি অনেক নতুন কিছু আসলে জানা যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে শুরু করি। আচ্ছা, আমাদের সাথে সম্ভবত আমি এখন যেটা দেখলাম যে বেলিয়ান লাভের আরেকটা নতুন ব্যাচ সম্ভবত শুরু হয়েছে, 9th যে ব্যাচটা। সো আমি একটু এই ব্যাচেও চেক করে নিই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, তো হোপফুলি সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওকে। তাহলে আমরা প্রথমে ট্রান্সপ্ল্যান্টেশনের বেসিক কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করি। ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে অনেক বছর ধরে অনেক গবেষণা হয়েছে। তো দেখা যায় যে এখনো পর্যন্ত আমরা এই বিষয়ে আসলে পুরোপুরি সফল হতে পারিনি। হ্যাঁ, এটা বলা যেতে পারে। আর ট্রান্সপ্ল্যান্টেশন আমরা কাদের কাছ থেকে নিয়ে করব এটার উপর ভিত্তি করে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। তো আপনারা জানেন যে আমরা ডেথ, একটা পার্সনকে ডেথ ডিক্লেয়ার করার আগে কয়টা ক্রাইটেরিয়া কিন্তু দেখে নিই। হ্যাঁ, তো আমরা ডেথ ডিক্লেয়ারটা দুই ভাবে করতে পারি। এক ধরনের ডেথ হয় যে ব্রেন স্টেম ডেথ, সেটার আবার কিছু আলাদা ক্রাইটেরিয়া আছে, আমরা একটু পরে আলোচনা করব। আর আরেকটা হচ্ছে সার্কুলেটরি ডেথ। তো আমরা যখন ট্রান্সপ্ল্যান্ট করি অর্গান, তখন আমরা দুই ধরনের যে কোনো এক ধরনের ডোনার থেকে বেছে নিই। ইদার আমরা ডোনেশন আফটার ব্রেন স্টেম ডেথ করি, অথবা আমরা ডোনেশন আফটার সার্কুলেটরি ডেথ করি। হ্যাঁ, আর আরেক ধরনের ডোনেশন হতে পারে, সেটা হচ্ছে লিভিং ডোনেশন। কিন্তু লিভিং ডোনেশন কিন্তু আমরা সব পেশেন্টের ক্ষেত্রে করতে পারবো না। কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারি? যাদের ক্ষেত্রে দেখা যায় আমাদের কিছু সুযোগ আছে, যেমন ডুয়েল অর্গান যাদের আছে, কিডনি, লাং, এগুলো হচ্ছে আমাদের বডিতে ডাবল করে থাকে। সো এই ক্ষেত্রে আমরা লিভিং বডি থেকে নিতে পারি। আর আরেকটা হচ্ছে লিভার। কারণ কি, লিভারের কিছু অংশ যদি কেটেও নেওয়া হয়, সেটার একটা রিজেনারেটিং পাওয়ার থাকে, যে কারণে আমরা কিন্তু লিভিং বডি থেকে নিতে পারি। আচ্ছা, এখন প্রথমে আমরা এই কয়েকটা জিনিস একটু আলোচনা করি। প্রথমটা হচ্ছে ডোনেশন আফটার ব্রেন স্টেম ডেথ। এটাই মোস্ট কমনলি কিন্তু পারফর্ম করা হয়। হ্যাঁ, তো দেখা যায় কি যে কোনো একটা ব্রেন ইনজুরি যদি হয়, ইদার ট্রমার কারণে, অথবা স্ট্রোকের পেশেন্ট, সেরেব্রাল ভাস্কুলার কোনো অ্যাক্সিডেন্ট যাদের হয়, ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ যখন হয়ে যায়, তখন আমরা সাধারণত এই ধরনের ডোনারকে চুজ করি।
আচ্ছা, ব্রেন স্টেম ডেথকে আমরা কি বলি? আসলে বলা হয়ে থাকে যে কারো যদি কনসিয়াসনেস বা হচ্ছে স্পন্টেনাস ব্রিদিং এর ক্যাপাসিটিটা পার্মানেন্টলি লস হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে ব্রেন স্টেম ডেথ। আমি আবারও বলি, কারো যদি ক্যাপাসিটি ফর কনসিয়াসনেস অথবা স্পন্টেনাস ব্রিদিং, কনসিয়াসনেস এবং স্পন্টেনাস ব্রিদিং এই দুইটা ক্যাপাসিটি তাদের যদি পার্মানেন্ট লস হয়ে যায়, সেই কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে ব্রেন স্টেম ডেথ, যেখান থেকে আমরা ইজিলি কিন্তু অর্গানগুলোকে নিয়ে আসতে পারি। এখন কথা হচ্ছে যে ব্রেন স্টেম ডেথ থেকে অর্গান নেওয়ার আগে আমাদের প্রথমে কনফার্ম হতে হবে যে আসলেই পেশেন্ট ডেথ কিনা। তো এইটার জন্য আমরা ক্লিনিক্যাল কিছু টেস্টিং করে থাকি। আচ্ছা, এই টেস্টিং এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা টেস্ট আমরা করব হচ্ছে 2 বার করে। এটা হচ্ছে ওই যে ডেথ ডিক্লারেশনের কিছু ক্রাইটেরিয়া থাকে না, সেগুলা। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা টেস্ট 2 বার করে পারফর্ম করব, এবং এখানে অবশ্যই 2 জন ক্লিনিশিয়ান ইনভলভ থাকতে হবে। 2 জন ক্লিনিশিয়ান ইনভলভ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে একজনকে অবশ্যই কনসালটেন্ট হইতে হবে। একজনকে অবশ্যই কনসালটেন্ট হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস বলা হয় যে ব্রেন স্টেম ডেথ মানে আমরা যখন টেস্টিং গুলা করবো, সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে এটার সাথে একটা কনফিউশন হতে পারে যে পেশেন্ট কি আদৌ ডেথ হয়ে গেছে নাকি তার একটা কোমা হয়ে গেছে, যেই কোমা থেকে সে পরবর্তীতে রিভার্স করতে পারে। সো এই কারণে আমাদেরকে ডেথ ডিক্লেয়ার করার আগে কোমার যতগুলা রিভার্সিবল কজ আছে সেগুলোকে অবশ্যই এক্সক্লুড করতে হবে। তো এই রিভার্সিবল কজগুলোর মধ্যে কি কি থাকতে পারে এগুলো আমাদের একটু জানতে হবে। সেগুলো হচ্ছে আমাদের ব্রেন স্টেম ডেথের ডিডি বলতে পারি আমরা, যে রিভার্সিবল কজেস অফ কোমা, যেটা আমাদের কনফিউজ করতে পারে যে পেশেন্ট কি আদৌ মারা গিয়েছে নাকি পেশেন্টের অলরেডি মানে লাইফটা আছে, জাস্ট সে কোমা, সেখান থেকে সে রিভার্স করবে। তো এই কজগুলোর মধ্যে আছে হাইপোথার্মিয়া, কিছু মাসেল রিল্যাক্সেন্ট, কিছু ড্রাগ, যেমন যেগুলো কিনা সাধারণত আমাদের সিএনএসটাকে ডিপ্রেশন করে দেয়, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যালকোহল ইনটক্সিকেশন, হাইপোথাইরয়েডিজম, ইউরিনিক এনকেফালোপ্যাথি, হেপাটিক এনকেফালোপ্যাথি, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোন্যাট্রিমিয়া। এই কজগুলো আমরা একটু মনে রাখি, অনেক সময় আমাদের পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে যে হোয়াট আর দ্য রিভার্সিবল কজেস অফ কোমা। এগুলো আমরা একটু এমসিকিউ হিসেবে মনে রাখি, ওকে। আচ্ছা, এখন দেখেন আমরা ডেট ডিক্লেয়ারটা কিভাবে করব। প্রথমত আমরা প্রত্যেকটা ক্র্যানিয়াল নার্ভ রিলেটেড রিফ্লেক্স গুলা দেখব, যেমন ক্র্যানিয়াল নার্ভ 2 এবং 3 এগুলা মেইনলি কজ করে হচ্ছে আমাদের পিউপিলারি রিফ্লেক্স, সো এটা আমরা টেস্ট করব। দেন হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ 5 এর 1 মানে হচ্ছে ট্রাইজেমিনালের 1 যেটা অপথ্যালমিক ব্রাঞ্চ, এবং হচ্ছে 7 বা ফেশিয়াল নার্ভ, হ্যাঁ, এই দুটা ক্রিয়েট করে হচ্ছে আমাদের কর্নিয়াল রিফ্লেক্সটা। সো কর্নিয়াল রিফ্লেক্সটা অ্যাসেস করে আমরা এই নার্ভ দুটো দেখব। আরেকটা হচ্ছে অকুলোকেফালিক বা ডলস আই মুভমেন্ট, এগুলো সাধারণত আমরা করি না। ভেস্টিবুলো অকুলার নার্ভগুলো আমরা দেখি, কাফিং রিফ্লেক্স বা গ্যাগ রিফ্লেক্সটা দেখি, আর দেখা যায় কি আমরা বাকিগুলো আমাদের খুব একটা লাগে না। আচ্ছা, আরেকটা হচ্ছে মোটর রেসপন্স আমরা দেখি, যে পেশেন্টের মোটর রেসপন্সটা আছে কিনা। আমরা সাধারণত সুপ্রা অরবিটাল রিজিয়নে পেশেন্টকে একটা প্রেশার দেই। তো আমরা জানি যে কোনো একটা জায়গায় যদি আমরা পেশেন্টকে পেইন স্টিমুলাস দেই, পেশেন্ট কিন্তু রেসপন্স করার কথা। আমাদের নর্মাল একটা মানুষকে বডিতে যখন আমরা পেইন দেওয়ার চেষ্টা করি, কিন্তু সে কিন্তু স্বাভাবিকভাবেই সেই পেইনটাকে প্রিভেন্ট করার জন্য মোটর মুভমেন্ট করবে। সো আমরা পেশেন্টকে একটা সুপ্রা অরবিটাল প্রেশার দিয়ে থাকি। আচ্ছা, এটা আপনারা প্রায় হসপিটালে দেখবেন বিভিন্ন জায়গায়। আমরা যখন একটা পেশেন্ট এরকম, অনেক সময় এসসিআর এর কিছু পেশেন্ট থাকে বা কিছু পেশেন্ট দেখা যায় আমাদের কাছে ভান ধরে আসে, যেগুলো আমরা বলি। তো তারা আদৌ ভান ধরে আসে নাকি কি, এটা দেখার জন্য কিন্তু আমরা এরকম একটা পেইন স্টিমুলাস দিয়ে থাকি। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাপনিয়া টেস্ট। কেন দেখেন এখানে লেখা আছে টেস্ট কনফার্মস দ্যাট দ্য ব্রেনস্টেম রেসপিরেটরি সিস্টেম হ্যাজ বিন ডেস্ট্রয়েড। আচ্ছা, এটা আপনাদের গত এডিশনের বইয়ে ছিল যে আমাদের যদি কোনো একটা টেস্টকে বলতে হয় যে আপনাদের ব্রেন স্টেম ডেথের একদম কনফার্মেটরি টেস্ট, সেটা আমরা কি বলবো? সেটা হচ্ছে অ্যাপনিয়া টেস্ট। এটা একটু লিখে রাখেন, এটা এসবিএ হিসেবে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আসছিল যে ব্রেন স্টেম ডেথের কনফার্মেটরি টেস্ট কোনটা। তো আমরা যতগুলো টেস্টই পড়ি না কেন, আমাদের কনফার্মেটরি টেস্টটা হবে হচ্ছে অ্যাপনিয়া টেস্ট। এটা একটু দাগায় রাখেন আপনারা, ওকে। আচ্ছা, এরপরে দেখেন মোটামুটি আমরা যখন কনফার্ম করে ফেললাম, তারপর আমরা অর্গানগুলোকে রিকভার করব, ডিসেক্টেড করব, মোবিলাইজ করব। আর এই পুরাটুকু সময় পেশেন্টের কিন্তু হার্ট বিটিং থাকবে। এই কারণে আমরা যখন বলি যে ডোনেশন আফটার ব্রেন স্টেম ডেথ, তো এই ডোনারদেরকে আমরা বলি কি হার্ট বিটিং ডোনার, হার্ট বিটিং ডোনার, ওকে। আর তাহলে যে ডোনেশন আফটার সার্কুলেটরি ডেথ হয়ে যায় তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে নন হার্ট বিটিং ডোনার্স, ওকে। আচ্ছা, এখন দেখেন আরেক ধরনের ডোনারের কাছ থেকে আমরা অর্গান নিতে পারি, সেটা হচ্ছে যে যাদের সার্কুলেটরি ডেথ হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখেন ডোনেশন আফটার সার্কুলেটরি ডেথ হয়ে গেলে তারপর আমরা কি করতে পারি? প্রথমত হচ্ছে আমরা ডেথ কনফার্ম করবো কিভাবে? সার্কুলেটরি ক্রাইটেরিয়া গুলো দেখে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা পেশেন্টের কাছ থেকে অর্গানগুলা রিট্রাইভ করব।
আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার কি যে আমরা যখন অর্গানটা নেই, ওই অর্গানটা আমরা ডোনারের কাছ থেকে নেওয়ার পরে তাকে রিসিপিয়েন্টের বডিতে ট্রান্সফার করার মাঝখানে একটা টাইম থাকে, যেই টাইমের মধ্যে আমাদের ওই অর্গানটাকে প্রিজার্ভ করে রাখতে হয়। এই প্রিজার্ভটা কয়েকভাবে হতে পারে। একটা হচ্ছে আমরা তার নর্মাল যে পারফিউশন বা সার্কুলেশন সেটা মেনটেন করে আমরা অর্গানটাকে ওয়ার্ম রাখতে পারি বা প্রিজার্ভ রাখতে পারি। আর আরেকটা হচ্ছে যে আমরা কিছু প্রিজার্ভেটিভ এজেন্টের মাধ্যমে, ওই এজেন্ট আমরা সাধারণত কোনো একটা আর্টারি বা কোনো একটা ভেসেলের মাধ্যমে ওই অর্গানের পারফিউশনে ব্যবহার করি, সেটা দিয়ে আমরা সাধারণত প্রিজার্ভ করতে পারি, যেটাকে বলা হয় কোল্ড প্রিজার্ভেশন সলিউশন, যেটা দিয়ে আমরা অর্গানটাকে প্রিজার্ভ রাখতে পারি। এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, যেটা এমআরসিএস পার্টে পরীক্ষায় প্রায় আসে, সেটা হচ্ছে ওয়ার্ম ইস্কেমিক পিরিয়ড। এই ওয়ার্ম ইস্কেমিক পিরিয়ডটা সবসময় থাকতে হবে হচ্ছে লেস দেন 10 মিনিটস, লেস দেন 10 মিনিটস, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ইভালুয়েশন অফ দ্য ডিজিজ ডোনার। আমরা একটা ডোনার পাওয়ার পরে তাকে কিভাবে কিভাবে ইভালুয়েট করব, এখানে কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন গুলা কি কি। আচ্ছা, আপনারা কেউ বলতে পারেন, ধরেন আপনি একজন ডোনারকে চুজ করবেন, হ্যাঁ, তার কাছ থেকে আপনি কোন একটা অর্গান নিবেন, তো তার ক্ষেত্রে কি কি জিনিস আমরা অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হিসেবে কাউন্ট করব? কেউ বলতে পারেন? আপনাদের যদি কারো জানা থাকে, কয়েকটা অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন কিন্তু আমরা কনসিডার করি, একটু বলেন তো দেখি, কারো যদি জানা থাকে। যে একটা পেশেন্টকে আপনি যখন সে মারা যায় আপনি তাকে ডোনার হিসেবে সিলেক্ট করতে চান, তো তার আগে আপনি তার কি কি ক্রাইটেরিয়া গুলোকে এক্সক্লুড করবেন বা আপনি কোন কোন ফ্যাক্টরগুলো দেখবেন? বা কোন জিনিসগুলো থাকলে আমরা অ্যাবসলিউট, হ্যাঁ, ব্লাড গ্রুপ, এটা খুব ইম্পর্টেন্ট, একজন অ্যান্সার করেছেন, আমরা ব্লাড গ্রুপটা দেখি, তাই না? আচ্ছা, আমাকে বলেন তো, আমরা কয়েকটা জিনিস কিন্তু ম্যাচিং করি, কি কি ম্যাচিং করি আর কোন কোন জিনিস থাকলে আমরা বলবো যে সেগুলা কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আপনাদেরকে একটা কোশ্চেন হচ্ছে আমরা কি কি টেস্ট করি বা কি কি আমরা দেখি ডোনার চুজের ক্ষেত্রে, ডোনারের ক্ষেত্রে আমরা কি কি টেস্ট করি বা ইভালুয়েট করি কিভাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কোন কোন জিনিসগুলোকে কন্ট্রাইন্ডিকেশন বলবো। আচ্ছা, কয়েকজন খুব সুন্দর অ্যান্সার করেছেন যে আমরা ডোনারের কি কি টেস্ট করতে পারি বা একটা ট্রান্সপ্লান্টেশনের আগে আমরা কি কি জিনিসপাতি টেস্ট করি। ব্লাড গ্রুপটা অলমোস্ট সবাই বলেছেন, সাথে টিস্যু ম্যাচিং, এইচএল টাইপিং, হ্যাঁ, এগুলো খুব ভালো অ্যান্সার করতে পেরেছেন আপনারা। আমাকে আরেকটা জিনিস বলেন যে কন্ট্রাইন্ডিকেশন, এটা আমরা কিন্তু ডিজিজ স্পেসিফিক বলবো, যে কোন কোন কন্ডিশন পেশেন্টের মধ্যে প্রেজেন্ট থাকলে আমরা সেগুলোকে কন্ট্রাইন্ডিকেশন বলবো। একটু চিন্তা করে বলেন দেখি, পেশেন্টের কোন কোন ডিজিজ থাকতে পারবে না? একটা মানুষ মারা গেছে, তার কোন কোন ডিজিজ আমরা কনসিডার করব যে তার কাছ থেকে অর্গান আমরা নিব না? একটা ডিজিজ বলেন তো, স্পেশালি একটা জিনিস, একটা কথা যা শুনতে চাচ্ছি এখানে আমি। আচ্ছা, হেপাটাইটিস একজন অ্যান্সার করেছেন, ওকে, আর কিছু? আর কোন কোন জিনিসকে আমরা কন্ট্রাইন্ডিকেশন হিসেবে বলি? একটাও যদি কন্ডিশন বলতে হয়, একটু চিন্তা করে বলেন তো, এমন কোন জিনিস আছে যেটা ডোনারের অর্গান থেকে রিসিপিয়েন্টে যেতে পারে? একটু চিন্তা করে বলেন, আরেকটা ক্লু দিয়ে দিলাম, এমন কোন জিনিস যেটা ডোনারের বডি থেকে রিসিপিয়েন্টে ছড়াতে পারে? আচ্ছা, আপনারা অনেক ভালো ট্রাই করেছেন এবং মোটামুটি অনেকে অ্যান্সার করেছেন। এখানে খেয়াল করেন ম্যালিগনেন্সি, আমি এই জিনিসটা শুনতে চাচ্ছিলাম। একটা হচ্ছে ম্যালিগনেন্সি আর আরেকটা হচ্ছে যে ইনফেকশন। এই ২ টা জিনিস খুবই ছড়াতে পারে, ঠিক আছে? সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে খেয়াল করেন অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন টু অর্গান ডোনেশন, সেটা হচ্ছে অ্যাক্টিভ সিস্টেমিক সেপসিস এবং হচ্ছে ট্রান্সমিসিবল ইনফেকশন। আর আরেকটা আমরা বলি হচ্ছে ম্যালিগনেন্সি, ম্যালিগনেন্সি উইদিন দ্য লাস্ট 5 ইয়ার্স। এখানে একটা জিনিস কি, যে ম্যালিগনেন্সি বলতে আমরা কিন্তু সব ম্যালিগনেন্সিকে ইনক্লুড করব না। যে ম্যালিগনেন্সি গুলো সাধারণত খুব একটা মেটাস্টাসাইজ করে না বা হচ্ছে একটা জায়গায় ইনসিটু থাকে, যেমন বিশেষ করে স্কিন ক্যান্সার গুলা, যেগুলা কিনা একটা নির্দিষ্ট জায়গায় থাকে, প্রাইমারি ব্রেন টিউমার, এগুলো একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে, কার্সিনোমা সার্ভিক্স ইনসিটু যদি থাকে, এগুলো সাধারণত খুব একটা মেটাস্টাসাইজ করে না, যেই কারণে আমরা সাধারণত এগুলাকে
অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন বলবো না, কিন্তু যেগুলো মেটাস্টাসাইজ করার একটা টেন্ডেন্সি থাকে সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। ওকে, তাহলে আমরা তিনটা জিনিস মনে রাখবো। এই দুইটা মনে রাখবো আমরা ইনফেকশন দিয়ে, একটা হচ্ছে সেপসিস, আরেকটা হচ্ছে ট্রান্সমিসিবল কোন একটা ইনফেকশন, আর আরেকটা হচ্ছে ম্যালিগনেন্সি। ওকে, আচ্ছা, এরপরে আমরা মানে দুইটা কন্ডিশন আমরা পড়ে ফেললাম, একটা হচ্ছে ব্রেন স্টেম ডেথ আর একটা হচ্ছে সার্কুলেটরি ডেথ। এখন হচ্ছে লিভিং ডোনেশন। এইখানে আমি যে কথাগুলো আগে বললাম যে যাদের দেখা যায় দুইটা করে অর্গান আছে তাদের ক্ষেত্রে আমরা বেঁচে থাকা অবস্থায় ডোনেশন করতে পারি। যেমন মোস্ট কমনলি আপনারা জানেন কিডনি ডোনেশন, সবচেয়ে কমনলি এটাই পারফর্ম হয়। কিডনি দেখা যায় যে তার সিবলিংস দিতে পারে বা হচ্ছে যে কেউ দিতে পারে আসলে, যদি তার সবকিছু ম্যাচিং ঠিকঠাক মতো হয়। আর লিভারের ক্ষেত্রে যেটা হয়, লিভার বা লাংসের ক্ষেত্রে আমরা কিন্তু এটা একটা নির্দিষ্ট অংশ কেটে যদি আবার ট্রান্সপ্ল্যান্ট করি, সেই ক্ষেত্রেও লিভার খুব দেখা যায় দ্রুত রিজেনারেশন করে ফেলে। টেইল অফ দ্য প্যানক্রিয়াস এটা আমরা দিতে পারি, এবং হচ্ছে সেগমেন্টস অফ স্মল ইন্টেস্টাইন, এই জিনিসগুলো আমরা সাধারণত লিভিং ডোনেশন করতে পারি। আচ্ছা, এইখানে দেখেন লিভার ডোনেশন যদিও আমরা আলাদা একটা চ্যাপ্টারে পড়বো লিভার ট্রান্সপ্লান্টেশন, বাট এখানে 2-3টা লাইন খুব ইম্পর্টেন্ট, এই জন্য এগুলো দাগায় রাখা। একটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত লিভারের কোন সেগমেন্টগুলো নেই, সেগমেন্ট 2 এবং 3। আর অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা সাধারণত পুরো রাইট লোবটাই নিয়ে যাই, যেখানে সেগমেন্ট 5 থেকে 8 পর্যন্ত থাকে। এই জিনিসটা যেহেতু এখানে ইম্পর্টেন্ট একটা লাইন হিসেবে আমরা পেয়ে গেলাম, এই কারণে এটা দাগায় নেওয়া। তো এটা আপনার লিভার ট্রান্সপ্ল্যান্টেশনে আরো ভালো করে পড়বেন। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে অর্গান প্রিজার্ভেশনে। তো অর্গান প্রিজার্ভেশনে আমি আগেই বললাম যে দুইটা মেথড আছে। একটা হচ্ছে যে অর্গানটাকে আপনি নেয়ার পরে তার সার্কুলেশনটা বা তার পারফিউশনটা আপনি এনশিওর করে রাখবেন, ঠিক আছে? সেটা বিভিন্ন আয়োনোট্রপিক এজেন্টের মাধ্যমে আমরা করতে পারি, যেখানে দেখা যায় যে আমরা সার্কুলেশনটা মেনটেন করি। তো যখন আমরা রিসিপিয়েন্টের বডিতে দিব তখন কিন্তু সার্কুলেশনটা অটোমেটিক্যালি এস্টাবলিশ হয়ে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত যে সময়টা, সেই সময় আমরা ইদার আর্টিফিশিয়ালি সার্কুলেশন দিতে পারি, অথবা যেটা মোস্ট কমনলি আমরা করি সেটা হচ্ছে স্টোরেজ করে রাখি, বা হচ্ছে আমরা প্রিজারভেটিভ সলিউশন ব্যবহার করি, যেটাকে আমরা কোল্ড স্টোরেজ বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই কোল্ড স্টোরেজের আবার একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, সেটা হচ্ছে বলা হয় অ্যাপ্রক্সিমেটলি 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আপনারা একটু এসবি এর জন্য ডাগায় রাখেন, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এইসব চ্যাপ্টার থেকে কি আসলে বোঝার জিনিস বেশি, কিন্তু কোশ্চেন করার মতো জিনিস কম, ঠিক আছে? সো এখানে যেহেতু আমরা ইম্পর্টেন্ট কিছু লাইন যখনই এসবি এর জন্য পাবো, সেগুলো অবশ্যই আমরা মার্ক করে ফেলবো, ঠিক আছে? তাহলে দেখেন হাইপোথার্মিয়া আমরা মেনটেন করব অর্গান ভায়াবিলিটি বা কোল্ড স্টোরেজ মেনটেন করার জন্য, সেটা অ্যাপ্রক্সিমেটলি আমরা রাখবো হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। ওকে, আচ্ছা, এর বাইরে আমরা হাইপোথার্মিক মেশিন দিয়ে পারফিউশন করতে পারি, নর্মোথার্মিক মেশিন পারফিউশন করতে পারি, ওগুলো আমাদের খুব একটা দরকার নাই। আচ্ছা, এবারে আমরা আসি হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখেন প্রথম কথা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। একদম শুরুতে আপনারা সবাই খুব সুন্দর করে অ্যান্সার করেছিলেন যে আমরা কিন্তু পেশেন্টের ব্লাড গ্রুপিংটা দেখব। আচ্ছা, ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে অবশ্যই আমরা পেশেন্টের আগেই ব্লাড গ্রুপিংটা ম্যাচিং করে নিব। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা এটাও ঠিক বলেছিলেন যে আমরা এইচএল এ টাইপিং করি, তাই না? আচ্ছা, এইচএল এ টাইপিং করি, তাহলে দেখেন ব্লাড গ্রুপের মধ্যে আমরা কি দেখতে পাই, ব্লাড গ্রুপের মধ্যে আমরা কম্প্যাটিবিলিটিটা দেখি ডোনার এবং রিসিপিয়েন্টের, ঠিক আছে? ডোনারের ব্লাড গ্রুপ কি হতে পারে এবং পারমিসিবল রিসিপিয়েন্ট কারা কারা হতে পারে, এই জিনিসগুলো আমরা এই বক্সটা একটু দেখে নিব জাস্ট। যেমন ডোনার যদি ও ব্লাড গ্রুপের হয়, সেক্ষেত্রে আমরা ও, এ, এ বি, বি এগুলো যে কোনোটাই ইউজ করতে পারি, ঠিক আছে? মানে রিসিপিয়েন্ট হতে পারে। এই জন্য ও ব্লাড গ্রুপকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল ডোনার, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সেই ব্লাড ট্রান্সফিউশনের মতোই, ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিসটাই পেয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এইচএলএ ম্যাচিং, এটা আপনারা জানেন হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন বা এইচএলএ। তো এইটার এগেইনস্টে যদি কোনো অ্যান্টিবডি থাকে তাহলে অনেক সময় অ্যালোগ্রাফ রিজেকশন হয়, সো এটা আমাদের ম্যাচিং করে নিতে হয়। আচ্ছা, এখন ধরেন আমরা একটা গ্রাফট যখন পেশেন্টের বডিতে দেই বা একটা ট্রান্সপ্লান্টেশন করি, তখন কিন্তু সেটা বিভিন্ন কারণে রিজেক্টেড হতে পারে। আচ্ছা, এখন দেখেন রিজেকশনের ইমিউন রেসপন্সটা কি। ইমিউনো রেসপন্স কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন হচ্ছে কিছু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থাকে, কিছু প্রিফর্মড অ্যান্টিবডি থাকে, কিছু টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট থাকে, ঠিক আছে? সেল মিডিয়েটেড যতগুলো রেসপন্স, সেগুলোর জন্য মেইনলি দায়ী হচ্ছে এপিসি এবং হচ্ছে টি এবং বি লিম্ফোসাইট। আরেকটা থাকে হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড রেসপন্স, সেখানে থাকে হচ্ছে বডির কিছু প্রিফর্মড অ্যান্টিবডি। হ্যাঁ, আমরা আরো ডিটেলস পড়বো এখানে। আচ্ছা, এখন দেখেন ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন। আচ্ছা, এইখানকার কিছু জিনিস আপনাদের প্রিভিয়াস এডিশনের বইয়ে ছিল। তো আমাকে আপনারা একটু বলেন তো যে হাইপার অ্যাকিউট রিজেকশন এটার মেইন কজটা কি বা মেইন প্যাথোফিজিওলজিটা কি, এক লাইনে যদি বলতে হয় হাইপার অ্যাকিউট রিজেকশনটা কি জিনিসের কারণে হয়? হাইপার অ্যাকিউট মানে কি আপনি ওই অর্গানটা ট্রান্সপ্ল্যান্ট করার সাথে সাথেই সেটা রিজেকশন হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু খুব মানে র্যাপিডলি হয় এবং উইদিন দ্য অপারেটিং টেবিল সেখানেই হয়ে যাবে।
সো এটার জন্য এমন কিছু থাকতে হবে যেটা খুব ইমিডিয়েটলি রিঅ্যাক্ট করবে। বলেন তো এটার জন্য মেইনলি দায়ী কে? জাস্ট এক কথা দুই কথা অ্যান্সার করেন যদি কি বলতে হয়। যেহেতু এটা আপনাদের গত এডিশনে বইয়ে ছিল সেই কারণে আমি জাস্ট জানতে চাচ্ছি। যদি কারো জানা থাকে একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। দেখি এটা আমরা কেউ জানি কিনা। হাইপার অ্যাকিউট রিজেকশনটা কি জিনিসের জন্য হয়? আচ্ছা, একজন কাছাকাছি একটা অ্যান্সার করেছেন যে এবিও ব্লাড গ্রুপ। আমরা যদি আরেকটু স্পেসিফিক একটা কথা বলতে হয় কি বলবো আমরা সেটাকে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে প্রিফর্মড অ্যান্টিবডি। হ্যাঁ, পেশেন্টের বডিতে যদি কোনো একটা প্রিফর্ম সার্কুলেটিং ডোনার স্পেসিফিক অ্যান্টিবডি থাকে, সেটা এইচএল এর অ্যাগেনস্টে হইতে পারে, আবার সেটা এবিওর অ্যাগেনস্টেও হতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা হাইপার অ্যাকিউট রিজেকশন পাবো। হ্যাঁ, দুইটাই হতে পারে, এবিও হতে পারে, আরেকজন এইচএল এর বলেছেন সেটাও হতে পারে। বাট মেইন কথা হচ্ছে এখানে বডিতে প্রিফর্মড অ্যান্টিবডি থাকবে। প্রিফর্ম কথাটা মানে কি? আপনি অর্গান দেওয়ার পরে একটা নতুন অর্গান আপনি ডোনারের কাছ থেকে এনে রিসিপিয়েন্টে দিলেন, তো তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হইতে কিন্তু একটা সময়ের দরকার হয়। তো এখানে তো সেই সময়টা আমরা পাচ্ছি না। তার মানে কি? তার মানে তার বডিতে অলরেডি কিছু অ্যান্টিবডি আছে, প্রিফর্ম কিছু অ্যান্টিবডি আছে, যেটার কারণে এত দ্রুত বা ইমিডিয়েট একটা রিজেকশন তৈরি হচ্ছে। আচ্ছা, অ্যাকিউট সেল মেডিয়েটেড রিজেকশন। আচ্ছা, অ্যাকিউট সেল মেডিয়েটেড রিজেকশনে কোন কোন সেল কাজ করে কেউ বলতে পারেন? অ্যাকিউট সেল মেডিয়েটেড রিজেকশন। আচ্ছা, তো অ্যাকিউট সেল মেডিয়েটের মধ্যে মেইনলি হচ্ছে আমরা লিম্ফোসাইটটা পাবো। ঠিক আছে, মেইনলি আমরা লিম্ফোসাইটটা পাবো, সেটা টি লিম্ফোসাইট হোক বা বি লিম্ফোসাইট হোক। ঠিক আছে, সেল মেডিয়েটেড বললে আপনার মাথায় এই দুইটা জিনিস থাকতে হবে, যে টি বা বি লিম্ফোসাইট মেডিয়েটেড। ওকে, এটা দেখা যায় 10 থেকে 20% ক্ষেত্রে হয়, এবং এটা সাধারণত ডিরেক্ট অ্যান্টিজেন প্রেজেন্টেশনের মাধ্যমে হয়। আচ্ছা, এইখানে খেয়াল করেন এই অ্যাকিউট সেল মেডিয়েটেড রিজেকশনটা কখন হবে? এটার পিক ইনসিডেন্স হবে হচ্ছে ফার্স্ট 3 মান্থস। ঠিক আছে, ফার্স্ট 3 মান্থস, এটা একটু দাগায় রাখেন, এটা এইচবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখেন আমরা যখন অ্যাকিউট সেল মেডিয়েটেড রিজেকশন চিন্তা করব, তখন আমরা কি করব? তখন আমরা সাধারণত ক্যারেক্টারিস্টিক ফিচার হিসেবে বায়োপসিতে একটা মার্কড ইন্টারস্টিশিয়াল লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন পাবো। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাদেরকে এসবিএ তে অনেক সময় এরকম দিয়ে দেয় যে আমরা সেল মেডিয়েটেড রিজেকশনের ক্যারেক্টারিস্টিক ফিচার হিসেবে কি পাই। তো এখানে দেখেন বলা হয়েছে যে মার্কড ইন্টারস্টিশিয়াল লিম্ফোসাইট ইনফিল্ট্রেট। এখন কোনো পেশেন্টে যদি আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশন চিন্তা করি, কিডনিতে যদি দেখা যায় কি বেসমেন্ট মেমব্রেনের মধ্যে এরকম একটা লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হইল, তখন এটার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আমরা পাই। এই কন্ডিশনটাকে আমরা বলি কি? এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে টিউবিউলাইটিস। টিউবিওলাইটিস, ঠিক আছে। রেনাল টিউবুলার এপিথেলিয়ামের বেসমেন্ট মেমব্রেনে যদি আমরা এরকম লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন পাই, সেটাকে আমরা বলি হচ্ছে টিউবিওলাইটিস। ঠিক আছে, আচ্ছা টিউবিওলাইটিস বলি। ওকে, আচ্ছা, এবার দেখেন এখানে আমাদের ম্যানেজমেন্টটা কি হইতে পারে? যেহেতু এটা সেল মেডিয়েটেড রিজেকশন, এখানে আমাদের ম্যানেজমেন্টটা হবে হচ্ছে আমরা একটা হাই ডোজ ইন্ট্রাভেনাস স্টেরয়েড দিব। মিথাইল প্রেডনিসোলন 0.5 গ্রাম করে ইন্ট্রাভেনাসলি আমরা দিব ফর 3 ডেজ। ট্রিটমেন্ট আমরা বলে রাখি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ট্রিটমেন্ট কি হবে? হাই ডোজ ইন্ট্রাভেনাস ইন্ট্রাভেনাস স্টেরয়েড 3 দিন পর্যন্ত আমরা এটা দিব। আচ্ছা, এবারে আসি হচ্ছে আমরা সেল অ্যান্টিবডি মেডিয়েটেড। অ্যান্টিবডি মেডিয়েটেড মানে কি? ওই যে আগে আমরা যেটা পড়লাম যে বডিতে আমাদের নতুন অর্গানটা যখন আসবে তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা আবার খুব ডিফিকাল্ট টু ট্রিট। আমরা সেল মেডিয়েটেড যত ইজিলি ট্রিট করতে পারি, এখানে তার তুলনায় একটু ডিফিকাল্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন এখানে হচ্ছে সাধারণত প্রিভিয়াস কোনো ট্রান্সপ্ল্যান্টের হিস্ট্রি যদি পেশেন্টের থাকে, তাহলে দেখা যায় কি পেশেন্টের অলরেডি তার এগেনস্টে কোনো একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এইরকম পেশেন্টদের সাধারণত এটা হওয়ার রিস্কটা একটু বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এই ক্ষেত্রে আমরা একটু আগে বললাম যে যদি আমরা সেল মেডিয়েটেড রিজেকশন পাই, সেই ক্ষেত্রে পেশেন্টের বায়োপসি নিলে আমরা টিউবিউলাইটিসের ফিচার পাবো। কিন্তু যদি এমন হয় যে পেশেন্টের অ্যান্টিবডি মেডিয়েটেড রিজেকশন, সেই ক্ষেত্রে আমরা যদি বায়োপসি নেই, বায়োপসিতে আমরা ভাস্কুলাইটিসের ফিচার পাবো। খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা। কেন ভাস্কুলাইটিসের ফিচার পাবো? কারণ হচ্ছে এখানে পেশেন্টের কমপ্লিমেন্ট ডিপোজিশন হয়।
কমপ্লিমেন্ট ডিপোজিশন হয়, CD4 কমপ্লিমেন্ট যেটা, হ্যাঁ, কমপ্লিমেন্ট ডিপোজিশন হয় পেরিটিউবুলার ক্যাপিলারিগুলোতে। এই দুইটার পার্থক্য আপনারা একটু খেয়াল করেন। যেখানে সেল মিডিয়েটেড সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে রেনাল টিউবুলার এপিথেলিয়ামের বেসমেন্ট মেমব্রেনে লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হচ্ছে, যার কারণে পেশেন্টের টিউবুলাইটিস ডেভেলপ করছে। আর যেটা কিনা অ্যান্টিবডি মেডিয়েটেড সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে পেশেন্টের যে পেরিটিউবুলার ক্যাপিলারিগুলো আছে সেখানে কমপ্লিমেন্ট কম্পোনেন্ট ডিপোজিশন হচ্ছে, যার কারণে পেশেন্টের ভেসেলগুলোর একটা ইনফ্লামেশন হচ্ছে এবং পেশেন্টের আমরা ভাস্কুলাইটিস পাবো। এই জিনিসটা আমি লাস্টে আপনাদের কাছে রিকল করবো, হ্যাঁ, আপনি দেখি আপনাদের কতটুকু মনে থাকে। ওকে, আচ্ছা, লাস্টলি যেটা 4 নাম্বারটা সেটা হচ্ছে ক্রনিক অ্যান্টিবডি মেডিয়েটেড রিজেকশন। এটার ব্যাপারে তেমন কিছু বলা নাই আসলে, এটা আমাদের ডিটেলস লাগবে না। বলা হয়ে থাকে যেটা অনেকটা CD4 টি-সেল রিলেটেড একটা মানে একটা অ্যাক্টিভিটি, যেটা সম্পর্কে খুব ডিটেলস আসলে লেখা নাই। আচ্ছা, আর ইমিউনোসাপ্রেশন এটা সম্পর্কে আমাদের আসলে অতটা ডিটেলস পড়তে হবে না, জাস্ট আমরা কমনেস্ট মেইনটেনেন্স কি কি ইমিউনোসাপ্রেশন ব্যবহার করি এটুকু একটু জেনে রাখি। ইমিউনোসাপ্রেশন কেন আমরা ইউজ করি, এই যে পেশেন্টের বডির সেলগুলো যেহেতু একটা ফরেন পার্টিকেলের প্রতি রিয়াকশন করছে, এটা প্রিভেন্ট করার জন্য। এখন এটার কিন্তু সুবিধা অসুবিধা দুইটাই আছে। আচ্ছা, সুবিধাটা কি, আপনি যখন পেশেন্টকে ইমিউনোসাপ্রেস করে রাখবেন, খুব স্বাভাবিক যখন আপনি রিসিপিয়েন্টের কাছ থেকে একটা অর্গান এনে ডোনারের কাছ থেকে একটা অর্গান এনে আপনি পেশেন্টের বডিতে দিচ্ছেন, স্বাভাবিক সে যেহেতু সেটা একটা ফরেন পার্টিকেল, সেটার এগেনস্টে তার কিছু ইমিউনো রেসপন্স চালু হয়ে যাবে। সো আপনি যদি তাকে ইমিউনো সাপ্রেসিভ দিয়ে রেখে দেন তাহলে কি হবে, তাহলে রিয়াকশনগুলো হবে না। এটা হচ্ছে সুবিধা। অসুবিধা কি, অসুবিধাটা কেউ বলতে পারে যে ক্ষেত্রে একটা বড় রকমের অসুবিধা হয়, কি হয়ে থাকে? আমাদের তো মনে হওয়ার কথা যে তাহলে তো ভালোই, আমরা পেশেন্টকে ইমিউনো সাপ্রেসড করে রাখি, তাইলে আর পেশেন্টের কোনো রকমের রিজেকশন হওয়ার চান্স থাকে না। কিন্তু অসুবিধাটা কি হবে বলেন তো দেখি। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, কমনেস্ট মেইনটেনেন্স একটা রেজিমেন আমরা ফলো করি সলিড অর্গান ট্রান্সপ্লান্টেশনের জন্য, যেখানে আমরা একসাথে 3টা এজেন্ট ইউজ করি। এগুলো আমরা জাস্ট নামগুলো মনে রাখবো, খুব ডিটেলস জানা লাগবে না। একটা হচ্ছে যে ক্যালসিনিউরিন ইনহিবিটর গ্রুপের জিনিস, যেমন হচ্ছে সাইক্লোস্পোরিন বা ট্যাক্রোলিমাস। আরেকটা আমরা ব্যবহার করি অ্যান্টি প্রলিফারেটিভ এজেন্ট, যেমন হচ্ছে অ্যাজাথায়োপ্রিন এবং হচ্ছে মাইকোফেনোলিক অ্যাসিড। আর আরেকটা আমরা ব্যবহার করি হচ্ছে স্টেরয়েড। এই 3টা জিনিসের ট্রিপল থেরাপি আমরা মেইনটেনেন্স ইমিউনোসাপ্রেসিভ রেজিমেন হিসেবে ব্যবহার করি। আচ্ছা, আমাকে একটু বলেন তো যে এই যে ইমিউনোসাপ্রেশন আমরা করছি, আমরা গ্রাফট রিজেকশনটা প্রিভেন্ট করার জন্য, এটার একদম মানে কমনেস্ট মানে ডিসঅ্যাডভান্টেজটা কি বলেন তো দেখি? কেন আমরা এটা এত সহজে ইউজ করতে চাই না, বা এটা করলে কি সমস্যা হয়? খুব সহজ, একদম জাস্ট 5th ইয়ার বা 3rd ইয়ারের পড়াশোনা। একটু বলেন তো দেখি কি প্রবলেম হবে পেশেন্টের? ওকে, একজন খুব সুন্দর অ্যান্সার করেছে, ইনফেকশন। এক্স্যাক্টলি, ইনফেকশনটাই হচ্ছে আমরা পেয়ে থাকি, তাই না? ইনফেকশনের কারণে হচ্ছে আমরা এটা দিব না, অবশ্যই স্বাভাবিক, কারণ আপনি ইমিউন সাপ্রেশন যখন করে রাখবেন তখন এমনিতেই তার ইনফেকশনের কারণে গ্রাফ রিজেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। সো এটা আমাদের সবচেয়ে বড় একটা কমপ্লিকেশন ইমিউনো সাপ্রেশনের। ঠিক আছে, ভেরি গুড। ওকে, আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা একদম কিডনি স্পেসিফিক, কিডনি ট্রান্সপ্লান্টেশন রিলেটেড কিছু পড়া আমরা পড়বো। তো কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য আপনাকে যদি বলা হয় যে একটাই এটার ইন্ডিকেশন, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এন্ড স্টেজ রেনাল ডিজিজ আমরা এক কথায় বলবো, হ্যাঁ। আচ্ছা, এখন এটার আবার এন্ড স্টেজ রেনাল ডিজিজের কিছু কজ থাকে, এই কজগুলো আমরা একটু দেখবো। যেমন ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকতে পারে। আমরা এই বক্সটা একটু দেখবো যে কমনেস্ট কজেস অফ এন্ড স্টেজ রেনাল ডিজিজ, হ্যাঁ। এটা কিন্তু মানে আপনাকে পক্ষান্তরে জানতে চাচ্ছে যে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য কোন কোন ইন্ডিকেশন আছে, সেটাই কিন্তু এই কজগুলা। ঠিক আছে, মানে কোন কোন কারণে আমাদের এন্ড স্টেজ রেনাল ডিজিজ হচ্ছে। তাহলে দেখেন, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য হতে পারে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথির জন্য হতে পারে, পেশেন্টের যদি হাইপারটেনশন থাকে, রেনাল ভাস্কুলার কিছু ডিজিজ থাকে, আবার যাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে তাদের হতে পারে ক্রনিক পাইলোনেফ্রাইটিস, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, এই জিনিসগুলোর জন্য হয়ে থাকে। আচ্ছা, আর রেশনালি ফর কিডনি ট্রান্সপ্লান্ট, এটা আপনারা জাস্ট একটু দেখে নেবেন। এখানে আসলে বলা হয়েছে কি যে কিডনি ট্রান্সপ্লান্টের সুবিধা অসুবিধা টাইপ। রেশনাল বলতে আমরা এটাই বুঝি আর কি, যে রিস্ক বেনিফিট রেশিওটা, হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা বলা যে সেটা হচ্ছে যে কিডনি ট্রান্সপ্লান্টে আপনার লাইফ এক্সপেক্টেন্সি, কোয়ালিটি অফ লাইফ এগুলা বাড়াবে। ডায়ালাইসিসে পেশেন্টের অনেক হ্যাজার্ড হয়, অনেক সময় ফিস্টুলা হয়ে যায়, এই জিনিসগুলা মানে
কমায় দিবে আর কি, ঠিক আছে, এই হ্যাজার্ড গুলা কমাবে। আর আরেকটা ঝামেলা হচ্ছে যে দেখা যায় যে সব পেশেন্টকে আমরা ফিট পাই না। যাদের অলরেডি এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয়ে গেছে তাদের মধ্যে মাত্র 1/3 পেশেন্টকে আমরা ফিট পাই, যাদের ক্ষেত্রে আমরা ট্রান্সপ্ল্যান্ট করতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে পেশেন্টের দেখা যায় যে অনেক পেশেন্টের দেখা যায় ট্রান্সপ্ল্যান্ট করার পরও কিন্তু আলটিমেটলি ডায়ালাইসিস লাগতে পারে কিছুদিন, এটা একটা ঝামেলা। আর আরেকটা ভালো হচ্ছে যে আপনাদের যে ইরাথ্রোপয়েটিন যেটা কিডনি থেকে আসে, তো ডায়ালাইসিস করলে কিন্তু খুব একটা লাভ হয় না ইরাথ্রোপয়েটিনের, তাই না? আচ্ছা, তো যদি আমরা ট্রান্সপ্ল্যান্টেড কিডনি লাগাই তাহলে কি হয়, তাহলে দেখা যায় ইরাথ্রোপয়েটিনের যে নর্মাল লেভেলটা থাকে সেটা মেনটেন হয়। তো তার কারণে দেখা যায় সিকেডির পেশেন্টদের যে অ্যানিমিয়াটা ডেভেলপ করে সেটা টেন্ডেন্সিটা কমে আসে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে দেখা যায় ট্রান্সপ্ল্যান্টেশনের পরে আমরা ডায়ালাইসিসের পেশেন্টদের যেরকম অনেক ফ্লুইড বা ডায়েটারি রেস্ট্রিকশন দেই, ট্রান্সপ্ল্যান্টেশনের পরে সেই জিনিসগুলো লাগে না। পেশেন্টের লাইফের যে ক্যাপাসিটি বা এক্সারসাইজ ক্যাপাসিটি এই জিনিসগুলো বেড়ে যায়, এনার্জি বেড়ে যায়। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কি, উইমেন অফ চাইল্ড বিয়ারিং এজ তাদের ক্ষেত্রে কি মানে সাকসেসফুল কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন করার পরে প্রেগনেন্সিও পসিবল। সো এটার অনেকগুলো ভালো সাইডই আসলে আছে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে যে আপনি পেশেন্টকে কিভাবে সিলেক্ট করবেন এটা জাস্ট আর কিছু না, কি কি ইনভেস্টিগেশন আমরা করি এটা একটু দেখে নেবেন, জাস্ট খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন হচ্ছে রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জারি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আপনাদের কাছে কখনোই কোনো পরীক্ষায় কোনো একটা সার্জিক্যাল প্রসিজিওর এগুলো ডিটেলস জানতে চাইবে না, জানতে চাইবে স্পেসিফিক কয়েকটা জিনিস। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে আপনাদের কিডনি স্পেসিফিক কিছু জিনিসের মধ্যে যে আপনি রেনাল ট্রান্সপ্ল্যান্টেশন যখন করবেন তখন রিসিপিয়েন্টের বডির কোন জায়গায় আপনি ডোনারের কিডনিটা এনে দিবেন বলেন তো দেখি, স্পেসিফিক কোন জায়গায় আমরা ট্রান্সপ্ল্যান্ট করি বলেন তো, মানে বডির কোন জায়গায়, কিডনি নর্মালি কোন রিজিয়নে থাকে? আমরা অ্যাবডোমেনকে 4টা রিজিয়নে ভাগ করি না, 9টা রিজিয়নে ভাগ করি না? ওই রিজিয়নগুলোর মধ্যে কোন রিজিয়নে আমরা হচ্ছে কিডনিটাকে ট্রান্সপ্ল্যান্টেশন করব? আম্বিলিকাস, হাইলিয়াক ফসা, ইপিগ্যাস্ট্রিক, এরকম। তো আমরা যে আমাদের টোটাল অ্যাবডোমেনটাকে 9টা রিজিয়নে ভাগ করি, এর মধ্যে আমরা কিডনিটাকে কোন জায়গায় রাখবো? কেউ একটু বুদ্ধি করে বলেন। ধরেন একটা পেশেন্টের রাইট সাইডে আমরা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলাম, তো সেই ক্ষেত্রে আমরা ট্রান্সপ্ল্যান্টেড কিডনিটাকে কোথায় বসাবো একটু বলেন তো। এই যে 9টা রিজিয়ন এর মধ্যে কোথায় আমরা বসাবো? রাইট সাইডে ধরেন একটা পেশেন্টের কিডনি ট্রান্সপ্ল্যান্ট আমরা করছি। দেখি এটা আপনাদের কমন হওয়ার কথা, একটু চিন্তা করে অ্যান্সার করেন তো দেখি। এটা অনেকেরই জানা থাকার কথা, কারণ এটা খুব আনকমন একটা ব্যাপার। হ্যাঁ, মানে জায়গাটা আনকমন আর কি, কিন্তু এই কোশ্চেনটা আবার খুব কমন। কেউ বলতে পারেন? আমি 2টা অ্যান্সার পেয়েছি, একজন বলেছেন রাইট আইলিয়াক ফসা, আরেকজন বলেছেন রাইট লাম্বার। আর কেউ কিছু বলবেন? সহমত ভাই বা কেউ কিছু বলতে পারেন? আচ্ছা, তাহলে আমরা 2টা অ্যান্সার পাইলাম, আর কারো কাছ থেকে কিছু এখনো পর্যন্ত পাই নাই। যদি কারো সহমত থাকে বা দ্বিমত থাকে যে কোনো কিছুই জানাতে পারেন। ওকে, আচ্ছা, তো এই 2টার মধ্যে আসলে রাইট আইলিয়াক ফসা যেটা এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। হ্যাঁ, আমরা সাধারণত পেশেন্টের রাইট আইলিয়াক ফসায় দিব, পরে কিডনি কি করে, টেস্টিস যেরকম ডিসেন্ড করে কিডনি কিন্তু অ্যাসেন্ড করে। হ্যাঁ, এটা আমরা সেই ছোটবেলা থেকে এমব্রায়োলজিতে পড়ে আসি। সো কিডনি হচ্ছে এখানে অ্যাসেন্ড করে পরে নিজেই তার জায়গা মতো লাম্বার রিজিয়নে চলে যাবে। ওকে, সো আমরা দিব হচ্ছে রাইট আইলিয়াক ফসায়, কিন্তু সে আলটিমেটলি যাবে কোথায়? রাইট লাম্বার রিজিয়নে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটাই বলা যে দেখেন ডোনার কিডনিটা আমরা ট্রান্সপ্ল্যান্ট করব হচ্ছে ওয়ান অফ দ্য আইলিয়াক ফসাতে। আচ্ছা, এখানে একটা জিনিস যে আমরা ট্রান্সপ্ল্যান্ট করব, আরেকটা জিনিস আমি আরেকটা কোশ্চেন একই সাথেই করি, সেটা হচ্ছে আপনি যে ডোনারের কিডনিটা নিয়ে গেলেন সেই রেনাল ভেইন বা রেনাল আর্টারি আপনি রিসিপিয়েন্টের কোন ভেইন বা কোন আর্টারির সাথে যুক্ত করবেন বলেন তো। আমি যদি রেনাল ভেইনের কথা জিজ্ঞেস করি, কারো আইডিয়া আছে যে আপনি রেনাল ভেইনটা যখন নিবেন, মানে যেহেতু আপনি কিডনি কেটে নিচ্ছেন সাথে আপনি রেনাল ভেইনটাও তো নিচ্ছেন, তো এটা আপনি কার সাথে অ্যানাস্টোমোসিস করবেন রিসিপিয়েন্টের? কোন মানে ভেইনের সাথে আপনি অ্যানাস্টোমোসিস করবেন? এটা এমআরসিএস পরীক্ষায় খুব কমনলি এই কোশ্চেনটা আসে। ঠিক আছে,
এই কিডনিটা নিয়ে আসলেন, এটা হচ্ছে পেলভিস। এখন এখানে হচ্ছে কিছু ভেসেল থাকে। তো আমরা সাধারণত রেনাল ভেইন যেটা রেনাল ভেইনের সাথে আমরা রিসিপিয়েন্টের কোন ভেসেলটাকে যুক্ত করব বলেন তো দেখি। আচ্ছা, দুইটা অ্যান্সার আমরা পাইলাম। একজন বলেছেন কমন আইলিয়াক ভেইন, আরেকজন বলেছেন এক্সটার্নাল আইলিয়াক ভেইন। আর কেউ কিছু বলবেন? এই কোশ্চেনটা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা একবার আসছিল। ওকে, একটু চেক করে নেই। আচ্ছা, তাহলে আমরা যদি দেখে নিই অ্যান্সারটা দেখি। আচ্ছা, এখানে দেখেন ট্রান্সপ্ল্যান্ট রেনাল ভেইন, এটা আমরা অ্যানাস্টোমোসিস করব হচ্ছে এন্ড টু সাইড মেকানিজমে। দুইটাই আপনারা যেই দুইজন অ্যান্সার করেছেন দুইজনই কারেক্ট অ্যান্সার করেছেন, যে আমরা ইদার এক্সটার্নাল আইলিয়াক ভেইন অথবা কমন আইলিয়াক ভেইনের সাথে কমিউনিকেট করব। আচ্ছা, রেনাল আর্টারিও অনেকটা সিমিলার। রেনাল আর্টারিও আমরা ইদার এক্সটার্নাল অথবা কমন আইলিয়াক আর্টারির সাথে দিব, অথবা আমরা ইন্টারনাল আইলিয়াক আর্টারিটাকেও ডিভাইড করে দিতে পারি। বাট ভেইনটা আপনাদের পরীক্ষায় বেশি আসে, হ্যাঁ, এক্সটার্নাল অথবা কমন আইলিয়াক ভেইন। আচ্ছা, এগুলো দরকার নাই। ডুয়াল কিডনি ট্রান্সপ্লান্টেশন এটাও হইতে পারে অনেক সময়, অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা কনসিডার করে থাকি, বাট খুব একটা সাকসেস না এটাই। রেনাল ট্রান্সপ্লান্টেশন ইন চিলড্রেন এগুলো দরকার নাই, এগুলো আপনারা স্কিপ করে যান। আচ্ছা, এবার দেখেন এখানে একটা জিনিস, আর্লি পোস্ট অপারেটিভ কোর্স, এটা দরকার নেই। ডিলেড রেনাল অ্যালোগ্রাফ ফাংশন। আচ্ছা, আমাকে বলেন তো যে আমরা কখন বলবো যে আপনি একটা পেশেন্টের বডিতে যখন আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করলেন, তো করার পর কি তার কাজ কাজ করার ক্ষমতা থাকার কথা না? সেই কিডনিটা গিয়ে তো তার নর্মাল ফাংশন করার কথা। এখন কথা হচ্ছে যে ওই কিডনির ফাংশন করতে কতদিন পর্যন্ত ডিলে হইলে আমরা সেটাকে ডিলেড ফাংশন বলবো বলেন তো দেখি। এই যে একটা কথা বলা হয় ডিজিএফ বা ডিলেড গ্রাফট ফাংশন। সো আপনি একটা জায়গায় যখন গ্রাফট হিসেবে কিডনিটা দিলেন বা রিসিপিয়েন্টের বডিতে যখন আপনি কিডনিটা ট্রান্সপ্ল্যান্ট করলেন, তার কতদিনের মধ্যে তার ফাংশনটা ফিরে না আসলে আমরা সেটাকে বলবো যে ডিলেড গ্রাফট ফাংশন। আর যে কয়েকদিনে তার নর্মাল ফাংশনটা ফিরে আসবে না, ততদিন পর্যন্ত কিন্তু আমরা পেশেন্টকে ডায়ালাইসিস করব। ঠিক আছে? তো এখন কতদিন পর্যন্ত ডায়ালাইসিস করা লাগলে আমরা সেটাকে বলবো ডিলেড ফাংশন? কারো জানা আছে? এটা একটু কঠিন হতে পারে, কারণ এটা আসলে আমরা একদমই নতুন পড়ছি এই চ্যাপ্টারটা। ওকে, আচ্ছা, একজন খুবই মানে ভালো অ্যান্সার করেছেন। আপনি এটা কিভাবে জানেন আমার জানা নাই। ফার্স্ট 7 days যিনি বলেছেন, ওকে, ভেরি গুড। কারণ আসলে এই টপিকটা আমাদের সবার জন্যই নতুন, সেই ক্ষেত্রে বলতেই হয় যে এটা খুব ভালো একটা অ্যান্সার আপনি করতে পেরেছেন। আরেকজন 6 days বলেছেন, এটাও খুবই কাছাকাছি। ঠিক আছে, সো এটা মানে একদম কারেক্ট অ্যান্সার, এবং আমি খুবই মানে অবাক হলাম যে আপনারা এই অ্যান্সারটা এত সুন্দরভাবে দিতে পেরেছেন। আচ্ছা, হ্যাঁ, আমরা এটাই আসলে বলি ফার্স্ট 7 days। তাহলে খেয়াল করেন যে ডিলেড গ্রাফট ফাংশন আমরা কখন বলবো? যখন পেশেন্টের কিনা ফার্স্ট 7 days পোস্ট ট্রান্সপ্ল্যান্ট একটা ডায়ালাইসিস দরকার হয়, তখন আমরা বলবো। আচ্ছা, এই সময় আমরা পেশেন্টটাকে কিভাবে পাবো? একটা হচ্ছে পেশেন্ট অলিগিউরিক থাকবে বা অ্যানিউরিক থাকবে। পেশেন্টের যে ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে গেছিল, যেহেতু তার একটা এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয়ে গেছিল, হ্যাঁ, তো আপনি যখন ট্রান্সপ্ল্যান্ট করে দিলেন, তার কি উচিত ছিল? উচিত ছিল তার ক্রিয়েটিনিন লেভেলটা আস্তে আস্তে করে ডিক্রিজ করে নর্মালে চলে আসবে। কিন্তু দেখা যায় কি যে তার আর্লি পোস্ট অপারেটিভ পিরিয়ডে এই ক্রিয়েটিনিন লেভেলটাও ফল করে না। সো এই কয়েকটা জিনিস দেখে আমরা বুঝি যে পেশেন্টের ডিলেড অ্যালোগ্রাফ ফাংশন, এবং ওই সময়টাতে আমাদের পেশেন্টকে ডায়ালাইসিস করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটা কমনলি কেন হয়। এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস বা এটিএন। এটার জন্য মোস্ট কমনলি এটা হয়ে থাকে। সো এটা আপনি এসবিএ হিসেবে দাগায় রাখেন। যদি আপনাকে বলা হয় যে ডিলেড গ্রাফট ফাংশন কিডনির ক্ষেত্রে, এটার কমনেস্ট কজ কি? আপনি বলবেন কি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, এখন হচ্ছে আমরা যে কোনো একটা অপারেশনেরই কিন্তু বেশ কিছু কমপ্লিকেশন থাকে। সো আমরা রেনাল ট্রান্সপ্লান্টেশন, আপনারা যারা নতুন ব্যাচ তাদের হয়তো এটা খুব একটা মানে এই জিনিসগুলো বলা হয় নাই, তো আপনারা সাবসিকুয়েন্ট চ্যাপ্টারগুলো যখন আলোচনা হবে বা ক্লাস হবে তখন অনেক কিছুই জেনে যাবেন। আমরা কিন্তু সবগুলা কমপ্লিকেশন এখানে ডিটেলস করি না, কারণ প্রত্যেকটা সার্জারি রিলেটেড কমন কিছু কমপ্লিকেশন থাকেই। সো আমরা এগুলো এখানে ডিটেলস পড়বো না, সাবসিকুয়েন্ট চ্যাপ্টারগুলোতে আপনারা জেনে যাবেন। ওকে, তাহলে দেখেন আমরা এখানে জাস্ট হেডিং গুলা দেখবো যে কখন লাগতে পারে। দেখেন যেমন হচ্ছে হেমোরেজ, হেমোরেজের ক্লাসিফিকেশন বা কি আছে এগুলো সব আপনারা অন্য চ্যাপ্টারে পড়বেন, দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে হেমোরেজটা পড়বো। তো হেমোরেজের আবার কয়েকটা টাইপ থাকে, আমরা জানি যে এটা হচ্ছে আমরা বলি প্রাইমারি হেমোরেজ বা হচ্ছে যে রিঅ্যাকশনারি হেমোরেজ, হ্যাঁ, আরেকটা আমরা বলি হচ্ছে সেকেন্ডারি হেমোরেজ, এই জিনিসগুলা। তো এগুলোর ক্ষেত্রে যেটাকে আমরা বলি হচ্ছে একদম সেকেন্ডারি হেমোরেজ বা যেটা পরে হয় অনেক পরে, সেটার একটা কমন কজ কিন্তু ইনফেকশন বা ম্যালিগনেন্সি। এই চ্যাপ্টারগুলো নতুন ব্যাচের মানুষজন এখনো পড়েন নাই, তারপর আমি একটু বলি যে আমরা যখন হেমোরেজের ক্লাসিফিকেশন গুলো বলি, একটা আমরা বলি কি প্রাইমারি হেমোরেজ বা হচ্ছে ইমিডিয়েট যেটা হয়,
অপারেটিং টেবিলে বা হচ্ছে ফার্স্ট মানে পোস্ট অপারেটিভ পিরিয়ডের মধ্যেই হয়ে যায়, ফার্স্ট ডে এর মধ্যেই হয়ে যায় এটা, মানে একদম প্রথম দিকে। রিঅ্যাকশনারি হেমোরেজ আমরা বলি যদি উইদিন 24 আওয়ার্স হয় তাহলে। আর আরেকটা আমরা বলি সেকেন্ডারি হেমোরেজ, এটা সাধারণত 7 দিনের পরে গিয়ে তারপর ডেভেলপ করে। এখন এই যে সেকেন্ডারি হেমোরেজ, এটা একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে ইনফেকশন এবং ম্যালিগনেন্সি। এখন এখানে একটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে ইনফেকশনটার কমন একটা অর্গানিজমের কথা বলা, সেটা হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স। ক্যান্ডিডা অ্যালবিকান্স। আচ্ছা আমাকে একটু কেউ বলেন তো যে কেন ট্রান্সপ্ল্যান্টেশন পেশেন্টদের ক্যান্ডিডা দিয়ে ইনফেকশন মোস্ট কমনলি হয়? কেউ বলতে পারেন? একটু আগে আমি এই টাইপের একটা কোশ্চেন আপনাদের করেছিলাম, বলেন তো তাদের কেন ক্যান্ডিডা দিয়ে মোস্ট কমনলি ইনফেকশন হবে? আমাকে একটু কমেন্ট করে অ্যান্সার জানাবেন। ওকে, আরেকটা দেখেন রেনাল আর্টারি থ্রোম্বোসিস, এটাও খুব কমন। রেনাল ভেইন থ্রোম্বোসিস, এটা আরো বেশি কমন। ইউরোলজিক্যাল কিছু কমপ্লিকেশন হতে পারে যেমন ইউরিনারি লিক। এখানে একটা জিনিস একটু খেয়াল করেন যে আপনি মানে পিক ইনসিডেন্স ইজ এট দ্য টাইম অফ ইউরিনারি ক্যাথেটার রিমুভাল, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে কত নাম্বার দিনে ইউরিনারি লিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা হচ্ছে ডে 5, যখন আমরা ক্যাথেটারটা রিমুভ করি সেই টাইম থেকে ইউরিনারি লিক হওয়ার চান্সটা বেশি থাকে সবচেয়ে, এটা একটু দাগে রাখেন। হ্যাঁ, আচ্ছা তারপর হচ্ছে ইউরেটেরিক অবস্ট্রাকশন যাদের থাকে, লিম্ফোসিল হতে মানে অবস্ট্রাকশন হতে পারে, তারপর হচ্ছে লিম্ফোসিল হতে পারে পেশেন্টের লিম্ফ অবস্ট্রাকশনের কারণে, তারপর হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট রেনাল আর্টারি স্টোনোসিস হতে পারে। এই কয়েকটা যে আরেকটা আরেকটা কমন জিনিস হতে পারে সেটা হচ্ছে অ্যাকিউট রেনাল অ্যালোগ্রাফট ডিসফাংশন। অ্যাকিউট রেনাল অ্যালোগ্রাফট ডিসফাংশন এটাও একটা কমন কমপ্লিকেশন। এটা সাধারণত কখন আমরা বলবো, যখন পেশেন্টের সিরাম ক্রিয়েটিনিন বেজ লাইন থেকে 10% বেশি থাকবে, অথবা একটা অ্যাবসোল, এগুলো খুব একটা দরকার নেই, জাস্ট এই জিনিসগুলো জেনে রাখেন। আর আরেকটা হচ্ছে লং টার্ম অ্যালোগ্রাফ ডিসফাংশন হতে পারে। লং টার্ম অ্যালোগ্রাফ হতে পারে, ঠিক আছে, এই দুইটা জিনিস। আচ্ছা লং টার্ম অ্যালোগ্রাফ মানে ড্যামেজের মেইন কারণ কি, ওই যে ক্রনিক অ্যান্টিবডি মেডিয়েটেড রিজেকশন, এটার জন্য হতে পারে। হ্যাঁ, আচ্ছা আপনারা সামারি বক্স 88.2 এখান থেকে আর্লি গ্রাফট ডিসফাংশনের যে কজগুলো আছে এগুলো একটু দেখে নেবেন জাস্ট। আচ্ছা এখানে লেখেন লাস্টের দিকে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে। একটা হচ্ছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইন মেইনটেনিং গুড লং টার্ম অ্যালোগ্রাফ ফাংশন। কি কি জিনিস আমাদের আসলে একটা অ্যালোগ্রাফটের ফাংশনটা ভালোভাবে মেনটেন করে? দুইটা জিনিস, একটা হচ্ছে যে ইমিউন সাপ্রেসিভ মেডিকেশন সেটা ঠিক মতো ইউজ হচ্ছে কিনা সেটা, আর আরেকটা হচ্ছে ভালো একটা বিপি কন্ট্রোল। এই দুইটা জিনিস মেনটেন করলে সাধারণত ফাংশনটা ভালো থাকে। আচ্ছা একজন খুব ভালো একটা অ্যান্সার করেছে, ইমিউন সাপ্রেস থাকে সেই জন্য ক্যান্ডিডা দিয়ে ইনফেকশন সবচেয়ে বেশি হয়, কারণ আমরা জানি কি ক্যান্ডিডা অ্যালবিকান্স হচ্ছে একটা অপরচুনিস্টিক ফাঙ্গাস, ঠিক আছে, সো এটার জন্য ইনফেকশনটা সবচেয়ে কমনলি হয়ে থাকে। আচ্ছা আউটকামস অফ রেনাল ট্রান্সপ্লান্টেশন, এটা আমরা শুধুমাত্র টেবিল নাম্বার 88.4 এখান থেকে দেখব। এটা জাস্ট আমাদের নিজেদের জানার জন্য যে একটা পেশেন্টকে আপনি রেনাল ট্রান্সপ্লান্ট করলেন তারপর তার আউটকামটা কিরকম হবে। যেমন লাইভ ডোনারের ক্ষেত্রে দেখা যায় যে 5 ইয়ার সার্ভাইভালটা 95%-এর মতো থাকে, আর যারা কিনা ডেড বা ডিজিজ ডোনার তাদের ক্ষেত্রে 90%। মানে অলমোস্ট দেখেন সবগুলা ভ্যালু কিন্তু মোর অরলেস কাছাকাছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্লেসিং, কারণ এই কারণে আমরা কিন্তু ডেড বডি থেকে ট্রান্সপ্ল্যান্ট করতে পারি। আচ্ছা আর আরেকটা জিনিস আপনারা দেখবেন কজেস অফ লং টার্ম ডিসফাংশন, এই দুইটা বক্স আপনারা নিজেরা একটু রিডিং দিবেন, কারণ এখানে আসলে অনেক তথ্য দেওয়া, এতগুলা জিনিস আসলে বলা সম্ভব না। আপনারা আর্লি গ্রাফট রিজেকশন কি ডিসফাংশন কি কি কারণে হয়, এবং হচ্ছে ক্রনিক বা হচ্ছে ডিলেড লং টার্ম গ্রাফট ডিসফাংশন কি কি কারণে হয়, এগুলো একটু জাস্ট নিজেরা একবার রিডিং দেবেন। ওকে, আচ্ছা তাহলে আমাদের রেনাল ট্রান্সপ্ল্যান্টেশন কিন্তু শেষ। আমরা এরপরে চলে যাব হচ্ছে হার্ট এবং লাং ট্রান্সপ্ল্যান্টেশন। আমি ক্লাসের শুরুতেই বলে নিয়েছি যে আমরা আজকে লিভারটা আমরা পরের ক্লাসের জন্য রাখবো, যেহেতু আপনাদের রুটিন দেখেন, রুটিন এরকম ভাবে দেওয়া। আমরা কিডনি যেহেতু বেশি ইম্পর্টেন্ট, এটার সাথে আমরা আরেকটা ছোট টপিক পড়বো, সেটা হচ্ছে হার্ট লাং ট্রান্সপ্ল্যান্টেশন। আবার লিভার যেহেতু ইম্পর্টেন্ট, সেটার সাথে আমরা জিআইটি রিলেটেড আরো দুইটা ছোট টপিক পড়বো। এখন আমাকে বলেন যে আপনাদের কিডনি রিলেটেড কারো কোনো কমপ্লিকেশন আছে কিনা, কিডনি ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড। আর যদি না থাকে তাহলে আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিন, যে কোশ্চেনটা আপনাদের আমি মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে যে সেল মেডিয়েটেড অ্যাকিউট গ্রাফট রিজেকশন, অ্যাকিউট গ্রাফট রিজেকশন
সেল মিডিয়েটেড অ্যাকিউট গ্রাফট রিজেকশন, আরেকটা হচ্ছে যে অ্যান্টিবডি মিডিয়েটেড গ্রাফট রিজেকশন। এই দুইটার কোন ক্ষেত্রে আমরা কিডনির মধ্যে কি কি পাবো? বলেন তো দেখি। এই কথাটা কিন্তু আমি তখন বলে দিয়েছিলাম, তাই না? আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে আমি এটা একটু নাম্বারিং করে দিই, তাহলে আপনাদের অ্যান্সার করা সুবিধা হবে। 1 নম্বরে বললাম যে সেল মিডিয়েটেড গ্রাফট রিজেকশনে আমরা কি পাবো, আর 2 নম্বরে আমরা বললাম যে অ্যান্টিবডি মিডিয়েটেড গ্রাফট রিজেকশনে আমরা কি পাবো কিডনির ক্ষেত্রে। আপনারা নাম্বারিং করে অ্যান্সারটা দিয়ে ফেলেন। 1 নম্বর এবং 2 নম্বর লিখে আপনারা অ্যান্সারটা দিয়ে ফেলেন। সেল মিডিয়েটেড গ্রাফট রিজেকশন এবং হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড গ্রাফট রিজেকশন। কিডনিতে আমরা জানি যে কোথায় কি জমা হয়, তাই না? কোনটা লিম্ফোসাইট রিলেটেড এবং কোনটা হচ্ছে আমাদের প্রিফর্মড অ্যান্টিবডি বা কমপ্লিমেন্ট রিলেটেড। কিন্তু কোশ্চেন হচ্ছে আমরা কোথায় কিডনির কি ফিচার পাবো। জাস্ট এক কথায় দুইটা ওয়ার্ড আপনারা লিখে দেন, হ্যাঁ, 1 এবং 2 নাম্বার দিয়ে। আপনাদের একটু মনে করায় দিই, সেটা হচ্ছে সেল মিডিয়েটেডে আমরা লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন পাবো, আর অ্যান্টিবডি মিডিয়েটেডে আমরা কি পাবো? কমপ্লিমেন্ট কম্পোনেন্ট ডিপোজিশন পাবো, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে কিডনিতে আমরা কি ফিচার পাবো। 1 এবং 2 দিয়ে আপনার অ্যান্সার গুলো করে ফেলেন। যত দ্রুত পারা যায় আপনার অ্যান্সার করেন। এটা শেষে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। আর এই টাইমের মধ্যে আপনাদের কারো যদি কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন, ওকে? আচ্ছা, আমরা কিছু অ্যান্সার পাচ্ছি। একজন 1 নাম্বার দিয়ে টিউবুলাইটিস লিখেছেন, আরেকজন আবার কমেন্ট করেছেন সেল মেডিয়েটেডে আমরা টিউবুলাইটিস পাই, আর অ্যান্টিবডি মেডিয়েটেডে আমরা ভাস্কুলাইটিস পাই। আর আরেকজন 2 নাম্বার দিয়ে অ্যান্সার করেছেন ভাস্কুলাইটিস। ওকে, আর কেউ কিছু বলবেন? এগুলো আপনারা অ্যান্সার করবেন, অ্যান্সার করলে আপনাদের এই জিনিসগুলো ইজিলি মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো অ্যান্সার এখনো দেখতে পাচ্ছি না। ওকে, আমি একটু কমেন্টগুলো চেক করে নিই। ওকে, আচ্ছা, একজন একটা কোশ্চেন করেছেন ওয়ার্ম ইসকেমিক পিরিয়ড কি। আচ্ছা, ওকে, আমি এটা একটু দেখাই আপনাদেরকে। যে জায়গায় বলেছিলাম সেখানে চলে যাই। আচ্ছা, দুইটা জিনিস আমরা মেনশন করেছিলাম। একটা আমরা বলেছিলাম যে ওয়ার্ম ইসকেমিক পিরিয়ড, আর একটা আমরা বলেছিলাম কোল্ড ইসকেমিক পিরিয়ড। আচ্ছা, এটাতে আমরা ওকে, আচ্ছা, এখানে আপনারা দেখেন যে আমরা যখন একটা অর্গান ট্রান্সপ্লান্টেশন করি, তো এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে আমরা ডোনারের বডি থেকে আমরা অর্গানটাকে রিট্রাইভ করি বা নিয়ে আসি, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আমরা রিসিপিয়েন্টের বডিতে অর্গানটাকে ট্রান্সপ্লান্ট করি। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন। প্রথমত আপনি যখন ডোনারের বডি থেকে অর্গানটাকে নিয়ে নিচ্ছেন, তখনও কিন্তু তার একটা অক্সিজেনেটেড মানে তার একটা ব্লাড সাপ্লাই ছিল। আপনি যেই মুহূর্তে আর্টারি গুলাকে ক্লাম্প করে ফেলতেছেন, এটা একটু খেয়াল করেন। ধরেন ওই জায়গাটার একটা আর্টারি সাপ্লাই ছিল, অ্যাওর্টা বা যে কোনো একটা জায়গা থেকে একটা আর্টারি সাপ্লাই ছিল। তো যেই মুহূর্তে যখন আপনি অর্গানটাকে তুলে নিবেন বা রিট্রাইভ করবেন, কেটে নিবেন, তার আগে কিন্তু আপনার ব্লিডিংটা বন্ধ হওয়ার জন্য আর্টারি গুলাকে ক্ল্যাম্প করা দরকার হয়। খেয়াল করেন, আর্টারি গুলাকে আপনি ক্ল্যাম্প করতেছেন। দ্যাট মিনস ওই অর্গানে ব্লাড ট্রান্সফিউশনটা নাই, ব্লাড মানে সার্কুলেশনটা নাই। কিন্তু যেই ব্লাডগুলো সেখানে অলরেডি ছিল, সেগুলোও কিন্তু আমরা ওয়াশ আউট করি নাই। দ্যাট মিনস ওই সময় পর্যন্ত অর্গানগুলো ওয়ার্ম থাকবে, কিন্তু সেখানে কোনো অক্সিজেনেটেড ব্লাড থাকবে না, ঠিক আছে? যেই সময় পর্যন্ত ওখানে মানে ওয়ার্ম থাকবে বা হচ্ছে ভিতরে অলরেডি যে ব্লাডগুলো ছিল, পারফিউশন ছিল, সেটা থাকবে, কিন্তু নতুন করে সেখানে কোনো অক্সিজেনেটেড ব্লাড যাবে না।
এবং এই সময়টা শেষ হবে কখন? এটা হচ্ছে এই সময়টা শুরু, যে আপনি আর্টারি ক্লাম্প করলেন কিন্তু তখন আপনি সেটাকে কোল্ড কোনো প্রিজার্ভেশন সলিউশন দেন নাই। আচ্ছা, এরপরে দেখেন কোল্ড প্রিজার্ভেশন সলিউশন যখন আপনি দিয়ে ফ্লাশ করে ফেললেন, তখন থেকে শুরু হয়ে যাবে তার কোল্ড, মানে কোল্ড স্টোরেজ টাইম বা হচ্ছে কোল্ড প্রিজার্ভেশন টাইম। ঠিক আছে, যে মুহূর্ত থেকে আপনি তাকে কোল্ড রিজার্ভেশন সলিউশনটা দিয়ে দিলেন, তাহলে দেখেন এই ডিউরেশনটা কি? তাহলে এই ডিউরেশনটা হচ্ছে আপনি পেশেন্টের আর্টারি যখন ক্ল্যাম্প করলেন বা হচ্ছে যখন তার পারফিউশনটা বন্ধ করে দিলেন, সেই সময় থেকে শুরু করে যখন আপনি তার অর্গানটাকে কোল্ড প্রিজার্ভেশন সলিউশন দিয়ে ফ্লাশ করলেন, তার মাঝখানের সময়টা, এটাকে আমরা বলতেছি ওয়ার্ম ইস্কেমিয়া পিরিয়ড। আর কোল্ড ইস্কেমিয়া পিরিয়ড তাহলে কি? সেটা হচ্ছে যে আপনি যখন থেকে তার ওই কোল্ড প্রিজার্ভেশন সলিউশন দিয়ে ফ্লাশ করলেন, সেই সময় থেকে শুরু করে আপনি যখন তার রিসিপিয়েন্টের বডিতে নিয়ে ভাস্কুলার অ্যানাস্টোমোসিস করে দিয়ে নতুনভাবে ব্লাড সার্কুলেশন শুরু না করে দেন, তার যে সময়টা সেটাকে আমরা বলি কোল্ড প্রিজার্ভেশন টাইম বা কোল্ড ইস্কেমিক টাইম। আচ্ছা, এখন কি এটা ক্লিয়ার হয়েছে? আর এখানেই বলা হয়েছে যে ওয়ার্ম ইস্কেমিয়া পিরিয়ডটা আমাদের অবশ্যই লেস দেন 10 মিনিটস থাকতে হবে, মানে আপনি অর্গানের যে ডোনারের বডিতে যে ভেসেলগুলো ছিল সেগুলা আপনি ক্ল্যাম্প করার পর পরই 10 মিনিটের মধ্যেই অবশ্যই অর্গানটাকে রিট্রাইভ করে তাতে কিন্তু আপনি কোল্ড প্রিজার্ভেশন যে সলিউশনটা সেটা দিয়ে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম। তাহলে আমরা এর পরের চ্যাপ্টারে চলে যাই, যাতে আপনাদের আশা করা যায় আর কারো কোনো কনফিউশন নাই। ওকে। আচ্ছা, এটা আমরা একটু স্কিপ করে যাব মাঝখানের চ্যাপ্টারগুলা। আপনাদেরকে আমি যখন দাগানো পিডিএফটা দিব ওখানে একটু খেয়াল করেন, মাঝখানের অংশগুলো কিন্তু দাগানো থাকবে না। হ্যাঁ, জাস্ট যে দুইটা চ্যাপ্টার আজকে আপনাদের ক্লাস হবে সেগুলোই দাগানো থাকবে। তো এখন আমরা চলে যাব হচ্ছে সরাসরি চ্যাপ্টার 92। যাদের বইয়ের পিডিএফটা আছে একটু বের করে নেন। হার্ট এবং লাং ট্রান্সপ্লান্টেশন। ওকে। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে এই টপিকগুলো একটু কঠিন মনে হতে পারে, বেসিক্যালি এগুলো একটু আনকমন মনে হবে, কারণ একদম নতুন চ্যাপ্টার তো, এবং আমরা প্রিভিয়াস কোনো এডিশনে আসলে এই চ্যাপ্টারগুলো এতটা ডিটেলস পড়ি না। সো আমাদের আজকে যেহেতু ডিটেলস পড়তে হচ্ছে নতুন চ্যাপ্টার হিসেবে, একটু খটপটা লাগতে পারে বা একটু আনকমন লাগতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো ইন্টারেস্টিং, কারণ খুব চ্যালেঞ্জিং একটা টপিক, তো সো ইন্টারেস্টিং আশা করা যায়। আচ্ছা, এখন আমরা চলে আসি হার্ট এবং লাং ট্রান্সপ্লান্টেশন। হার্ট ট্রান্সপ্লান্টেশন কথাটা শুনলেই আমাদের আসলে কেমন জানি খুব ভয় কাজ করে, কারণ একটা বিটিং অর্গান যেটা অটোনোমাস একটা বিটিং করে, ঠিক আছে, তার নিজস্ব একটা নার্ভ সাপ্লাই, এই জায়গাটা আপনি কিভাবে এক পেশেন্ট থেকে আরেক পেশেন্টে নিয়ে যাবেন? খুবই কঠিন একটা ব্যাপার, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে বলা হয় কি যে আপনি হার্ট, প্রথম কথা হচ্ছে আমরা একদম স্পেসিফিক পড়ায় চলে যাব, মানে ইন্ট্রোডাকশন ছাড়া। সেটা হচ্ছে যে আপনি রিসিপিয়েন্ট কাদেরকে সিলেক্ট করবেন। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে হার্ট ট্রান্সপ্লান্টেশনের কয়েকটা ইন্ডিকেশন যদি বলতে বলা হয়, কেউ আমাকে বলতে পারেন কি কি ইন্ডিকেশন আছে হার্ট ট্রান্সপ্লান্টেশনের? বা একটাই যদি ইন্ডিকেশন বলতে বলি, তাদের ক্ষেত্রে আপনি হার্ট ট্রান্সপ্লান্টেশন চিন্তা করবেন? ওকে, আমি একটু চেক করে নিই কমেন্টগুলা।
হার্ট ফেলিওর, টিস্যু অ্যান্ড ব্লাড ম্যাচ থাকলে, আচ্ছা হার্ট ফেলিওর, ইম্পেয়ার্ড ভেন্ট্রিকুলার সিস্টেম, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু কমেন্টগুলো চেক করে নিলাম। এখন দেখি, এখন দেখেন আমরা কাদের ক্ষেত্রে দিব। প্রাইমারি ইন্ডিকেশন ফর ট্রান্সপ্লান্টেশন ইজ প্রলং অ্যাডভান্স হার্ট ফেলিওর। সো আমরা এক কথায় বলতে পারি একটা অ্যাডভান্স হার্ট ফেলিওর যেটা কিনা অপটিমাল মেডিকেল ম্যানেজমেন্টের পরও ভালো হলো না সেটা, অথবা পেশেন্টকে দেখা যায় কি যে রিপিটেড অ্যাডমিশন লাগতেছে হসপিটালে, অথবা তার হঠাৎ করে অ্যাকিউট একটা ডিটেরিওরেশন হয়ে গেল, হঠাৎ তার মানে ফিজিক্যাল কন্ডিশনটা খারাপ হয়ে গেল। এরকম হইলে আমরা সাধারণত তার হার্ট ট্রান্সপ্লান্টেশনের কথা চিন্তা করব। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আরো কিছু কথা বলা হয়েছে যে এই যে আমরা বলতেছি যে পেশেন্টের হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে বা হচ্ছে ফাংশনটা লস্ট হয়ে যাচ্ছে, এটা কিছু কারণে হতে পারে। যেমন হচ্ছে যাদের ডাইলেটেড এবং ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি আছে তাদের ক্ষেত্রে মোস্ট ফ্রিকোয়েন্ট ইন্ডিকেশন ফর হার্ট ট্রান্সপ্লান্টেশন ইন অ্যাডাল্ট ডাইলেটেড এবং ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি, এগুলোর জন্য সাধারণত বেশি হয়ে থাকে। আর আরেকটা ইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ, অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ। ওকে, এই কয়েকটা কন্ডিশনে আমরা সাধারণত হার্ট ট্রান্সপ্লান্টেশন মানে চিন্তা করব। আচ্ছা এখানে অনেকগুলা সুবিধা অসুবিধা অনেক কিছু বলা আছে, খুব একটা দরকার নেই, একটু রিডিং দিবেন। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, একটা কথা বলা হয়েছে যে পেশেন্ট শুড বি উইদিন দ্য ট্রান্সপ্লান্টেশন উইন্ডো। এখন এই ট্রান্সপ্লান্টেশন উইন্ডো মানে জিনিসটা কি, দেখেন পেশেন্টকে বলা হয়েছে ট্রান্সপ্লান্টেশন উইন্ডোর মধ্যে থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে যে প্রত্যেকটা অর্গানের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে যার মধ্যে তাকে অবশ্যই ট্রান্সপ্লান্টেড করতেই হবে। ঠিক আছে? মানে বডি থেকে নিয়ে আসার পরে, আমাদের ডোনারের বডি থেকে আনার পরে রিসিপিয়েন্টের বডিতে ট্রান্সপ্লান্টেশনের মধ্যবর্তী একটা ন্যূনতম টাইম থাকতে হয়। এই টাইমটাকে আমরা ট্রান্সপ্লান্ট উইন্ডো বলি। হার্টের ক্ষেত্রে সাধারণত এই টাইমটা হচ্ছে 4 থেকে 6 ঘন্টা। ঠিক আছে? 4 থেকে 6 ঘন্টা, লাংসের ক্ষেত্রে একটু বেশি। এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপ্লান্ট উইন্ডো। এই টাইমের মধ্যে আমাদের সাধারণত ট্রান্সপ্লান্টেশনটা করতে হয়। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন বডি মাস ইন্ডেক্স মোর দেন 30 কেজি পার মিটার স্কোয়ার হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ ওয়ার্স আউটকাম। মানে অবশ্যই বিএমআইটা কন্ট্রোলে রাখতে হবে। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, অ্যাক্টিভ ইনফেকশন ইজ অ্যান অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। আপনাদের কিন্তু এটা কিডনি পড়ানোর সময় আমি বলেছিলাম যে কারো যদি অ্যাকিউট একটা ইনফেকশন থাকে সেটা একটা অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। ম্যালিগনেন্সির কথাও তাই। ম্যালিগনেন্সির ক্ষেত্রেও যদি কোনো লোকালাইজড ম্যালিগনেন্সি না হয় তাহলে কিন্তু আমরা সেটাকে একটা কন্ট্রাইন্ডিকেশন হিসেবেই চিহ্নিত করি। ওকে? আচ্ছা আর আরেকটা জিনিস দেখেন, এখানে একটা কথা বলা যে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কম্পেটিবল ডোনার খুঁজে পাইতে কষ্ট হয়, মানে যারা কারা কারা ভালো ক্যান্ডিডেট না, মোট কথা হচ্ছে এটা। এখানে একটা ব্যাপার কি, একটা প্রেগনেন্সি যার থাকে তার কিন্তু বাচ্চা বা ফিটাসটাই একটা ফরেন বডি হিসেবে কাজ করে। তো তাদের ক্ষেত্রে একটা অ্যালো সেন্সিটাইজেশন হয়ে থাকে, অটোমেটিকই তার বডিতে কিছু সার্কুলেটিং অ্যান্টিবডি থাকে। এটা একটা। আরেকটা হচ্ছে যাদের একটা ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আছে, যাদের প্রিভিয়াস কোনো একটা ট্রান্সপ্লান্টেশনের হিস্ট্রি আছে, কিংবা যাদের ক্ষেত্রে ভেন্ট্রিকুলার অ্যাসেস ডিভাইস বা ভ্যাড এই জিনিসগুলো অ্যাসোসিয়েট থাকে, এইসব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখা যায় যে আউটকামটা একটু খারাপ হয়। ঠিক আছে? কারণ এদের বডিতে অলরেডি আপনি অ্যান্টিবডি পাবেন। সো তাদের ক্ষেত্রে আপনি যখন নতুন একটা ট্রান্সপ্ল্যান্ট করবেন তখন সেটা রিজেকশন হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে? সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু কিছু জিনিসপাতি স্ক্রিনিং করে নিতে হবে, যেগুলো অলরেডি আপনারা জানেন। আমরা এইচএল অ্যান্টিবডি স্ক্রিনিং করি। ঠিক আছে? আচ্ছা এখন একটা মজার কোশ্চেন করি। আমরা যদি বলি যে হার্ট ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে আপনি এবিও ম্যাচিং বা এইচএলএ টাইপিং এগুলা করার পরে যদি আমরা বলি যে সেকেন্ড মোস্ট কমনলি আমরা কোন জিনিসটা ম্যাচিং করি, সেটার আনসার কেউ বলতে পারেন? খুবই আনকমন, আমি আগেই বলে রাখি। আমরা ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে কয়েকটা জিনিস বা কয়েকটা টেস্ট করি না? এর মধ্যে একটা আমরা বললাম কি যে আমরা এইচএলএ টাইপিং করি, আমরা এবিও গ্রুপিং করি। আমাদেরকে যদি বলা হয় যে এগুলোর বাইরেও হার্ট ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা দেখি, একটা জিনিস আমরা ম্যাচিং করি, সেটা কি বলেন তো দেখি? আগেই বলে নিলাম এই অ্যান্সারটা কিন্তু একটু আনকমন, এবং এটা হার্টের জন্য স্পেসিফিক। কেন জানি অন্য কোনো অর্গানে আমরা এটা করি না, আমরা হার্টের জন্য স্পেসিফিক্যালি এটা করে থাকি। দেখি কারো আইডিয়া আছে কিনা।
ও ভেরি গুড। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট সাইজ ম্যাচিং, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই আমরা শুনতে চাচ্ছিলাম। অ্যাপ্রোপ্রিয়েট সাইজ ম্যাচিং, আচ্ছা এটা হচ্ছে আমার কাছে খুব আনকমন মনে হয়েছিল, বাট একজন খুব সুন্দর করে এটা অ্যান্সার দিয়েছেন। আপনার এটা জানার সোর্স কি জানতে পারি? না, এটা আপনি কিভাবে জানেন? আমি খুবই অ্যাপ্রিসিয়েট করলাম এই আপনি এটা জানেন এই ব্যাপারটা, এবং আমি জানতে চাইছি যে এটা আপনি কিভাবে জানেন। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, ভেরি গুড। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা মানে সাইজ ম্যাচিং করি, হ্যাঁ, এবং এটা এমআরসিএস পার্ট বি পরীক্ষায় এই কোশ্চেনটা ধরা হয়, ঠিক আছে। সো এটা আমার কাছে মনে হয়েছে যে খুবই ভালো একটা কোশ্চেন। তো আমরা দেখা যায় কি যে ম্যাচিং এর ক্ষেত্রে এবিও কম্প্যাটিবিলিটি দেখি, এইচএলএ দেখি, এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ ম্যাচিং করি, অ্যাপ্রোপ্রিয়েট সাইজ ম্যাচিং করি, ঠিক আছে। আচ্ছা, আর কি কি আমরা করি দেখেন। ক্লিনিক্যালি আমরা সিভিয়ারিটি অফ দ্য হার্ট ফেলিওর দেখি, প্রগনোসিসটা দেখি। দেন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি যেটা ইস্কিমিয়া টাইমের উপর প্রভাব ফেলে, সেটা হচ্ছে যে ডোনার এবং রিসিপিয়েন্টের সেন্টারের মধ্যে দূরত্ব। কারণ এক জায়গা থেকে আপনি অর্গানটা নিয়ে আরেক জায়গায় যেতে হবে, সো এটার দূরত্বটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেন হচ্ছে প্রায়র সার্জারি করা আছে কিনা রিসিপিয়েন্টে, সেটা একটা, কারণ সেখানে কমপ্লেক্সিটি বাড়ে। দেন যাদের ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস এগুলো আছে এদের একটু কমপ্লেক্সিটি বেশি হয়। ওয়েটিং লিস্টে টাইম এগুলো একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, ওকে এখন দেখেন, ওকে স্ক্রিনিংটা বললাম। আচ্ছা, এখন দেখেন ক্রাইটেরিয়া ফর হার্ট ট্রান্সপ্লান্টেশন, হ্যাঁ। এটা আপনারা জাস্ট একটু রিডিং দিবেন, খুব বেশি কিছু নাই। যে প্রথম কথাটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট, যাদের ইম্পেয়ার্ড লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ফাংশন থাকে তাদের ক্ষেত্রে, হ্যাঁ। এর বাইরে আমরা ন্যাশনাল নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশনে কিছু ক্রাইটেরিয়া ফলো করি, যেগুলোতে আমরা পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস বা হচ্ছে তার ব্রেথলেসনেস, এটার একটা ক্রাইটেরিয়া আমরা বের করি। ওইটার যেটা 3 নাম্বার স্টেজিং, যে পেশেন্ট ফ্লাইট বা স্টেয়ারের কোনো একটা ধাপও উপরে উঠতে পারবে না, তার রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে যাবে, এরকম যারা তাদের ক্ষেত্রে আমরা হার্ট ট্রান্সপ্লান্টেশন চিন্তা করি। তারপর হচ্ছে যাদের অপটিমাল মেডিকেল থেরাপি পাওয়ার পরও ভালো হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করি, হ্যাঁ। আর যাদের পুওর প্রগনোসিসের কোনো এভিডেন্স আছে তাদের ক্ষেত্রে। এগুলো খুব একটা দরকার নেই, আপনারা জাস্ট একটু প্রথম কয়েকটা জিনিস একটু পড়ে নেবেন, হ্যাঁ। আচ্ছা, আর ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস এগুলো আসলে আমাদের জন্য দরকার নেই, এগুলো মেইনলি মেডিসিনের মানুষজনেরই বেশি লাগে। আচ্ছা, কমপ্লিকেশনস অ্যাসোসিয়েটেড উইথ ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস। আচ্ছা, ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইসটা কি? এটা হচ্ছে আমরা মানে আর্টিফিশিয়াল একটা জিনিস যেহেতু আমাদের বডিতে থাকে, সো এইটা হচ্ছে আমাদের যে কোনো একটা ফরেন বডি বা যে কোনো একটা গ্রাফ রিলেটেড যত রকমের কমপ্লিকেশন হইতে পারে সেই জিনিসগুলোই হবে, যেমন অ্যান্টিকোয়াগুলেশন হতে পারে, ব্লিডিং হতে পারে, থ্রোম্বোসিস হতে পারে, ডিভাইস ফেলিওর হতে পারে, ইনফেকশন হতে পারে। জাস্ট জিনিসগুলো একটু একবার রিডিং দিবেন, আর কিছু লাগবে না, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন ডোনার সিলেকশন এবং অর্গান প্রিজার্ভেশন, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য, এখানে একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমত হচ্ছে ব্রেইন স্টেম ডেড ডোনার যারা, ওনাদেরকে যদি আমরা সিলেক্ট করি, সেই ক্ষেত্রে দেখেন অবশ্যই আমরা তো ব্রেইন স্টেম ডেড ডোনার যাদেরকে বলি তাদেরকে কিন্তু আমরা বলি হার্ট বিটিং ডোনার, তাই না? যেহেতু তাদের ব্রেন স্টেম ডেথ, সার্কুলেটরি ডেথ হয় নাই। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অবশ্যই ওই বিটিং হার্টটাকে স্টপ করে নিতে হবে, ঠিক আছে। আগে আমরা বিটিং হার্টটাকে স্টপ করে নিব, ঠিক আছে, স্টপ করে নিব, এবং হচ্ছে সেটাকে এক্সপ্ল্যান্টেড, ইমপ্ল্যান্টেড এর অপোজিট হচ্ছে এক্সপ্ল্যান্টেড, মানে আমরা ডোনার থেকে সেই হার্টটাকে তুলে নিয়ে আসবো বা রিট্রাইভ করব, করার পরে তাকে ট্রান্সপোর্ট করে আমরা জায়গা মতো নিব। আচ্ছা, এরপরে দেখেন এই যে একটা সময়, এই সময়টা কিন্তু আমরা হার্টটাকে পারফিউশন করতে হবে। ওই যে আগে যেটা আমরা বললাম যে একটা ওয়ার্ম ইস্কেমিয়া টাইম থাকে, ঠিক আছে, পিরিয়ড অফ ইস্কেমিয়া, যে সময় পর্যন্ত আমরা হার্টটাকে রিপারফিউশন না করি। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করেন যে অ্যালোগ্রাফট ইস্কেমিক টাইম ইজ আ স্ট্রং রিস্ক ফ্যাক্টর ফর পোস্ট ট্রান্সপ্ল্যান্ট মর্টালিটি, স্পেশালি ওয়েন ইট এক্সিডস 3 to 4 hours। এইটা বলতে ওই যে তখন আমরা একটা কথা বলছিলাম না, উইন্ডো, ট্রান্সপ্ল্যান্ট উইন্ডো, এখানে আসলে ওই জিনিসটাকে এখানে মেইনলি ইন্ডিকেট করা হয়েছে, যে আমরা ডোনারের বডি থেকে নেয়ার পরে রিসিপিয়েন্টের বডিতে ট্রান্সপ্ল্যান্ট করার মধ্যবর্তী সময়টা যেন কখনোই 3 থেকে 4 ঘন্টার বেশি না হয়। আচ্ছা, আর এই ডিউরেশনটাকে আমরা যতটা পারি শর্ট রাখবো। এখন কথা হচ্ছে যে এই সময়টা আমরা হার্টটাকে কিভাবে প্রিজার্ভ করব। আমাদের কিছু কার্ডিওপ্লেজিক সলিউশন ব্যবহার করতে হবে। কার্ডিওপ্লেজিক সলিউশন, এই সলিউশনটার কাজ কি? এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প যেটা থাকে সেটাকে কাজ করতে দিবে না, কাজ না করে হার্টটাকে বিটিংটাকে স্টপ করে রাখবে, ঠিক আছে, এবং হচ্ছে হার্টটাকে প্রিজার্ভ করে রাখবে। ওকে, আচ্ছা, আর হার্টটাকে কুলিং একটা ইফেক্ট করবে, সে হার্টটাকে কুল করে রাখবে, এটা একটা। এখন এটা গেল হচ্ছে আমাদের যাদের ব্রেন স্টেম ডেথ হয়েছে তাদের ক্ষেত্রে। আর যাদের কিনা সার্কুলেটরি ডেথ হয়েছে তাদের ক্ষেত্রে আমরা কি করব? তাদের ক্ষেত্রে আমরা হার্টটাকে র্যাপিডলি রিট্রাইভ করে নিয়ে আসব, এবং
দ্রুত রিপারফিউশন করব। ঠিক আছে? আচ্ছা, এখন হার্ট রিট্রাইভাল আমরা কিভাবে করতে পারি? আমরা মিডিয়াল স্টার্নোটমি করে সাধারণত হার্টটাকে এক্সপোজ করি, ওপেন করি। হেপারিন আমরা অ্যাডমিনিস্ট্রেশন করি, হ্যাঁ? হেপারিন দিয়ে থাকি। এটা আমরা সাধারণত ক্যানুলা দিয়ে অ্যাওর্টার মধ্যে হেপারিনটা দিয়ে থাকি যেন ওখানে যে ব্লাডটুকু আছে সেগুলা কোয়াগুলেট না করতে পারে। আর এখানে আমরা সেই কোল্ড স্টোরেজ টাইমটা এটা 4 ডিগ্রি রাখবো। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, আমরা তো জানি যে হার্টের ক্ষেত্রে তার চারপাশে একটা পেরিকার্ডিয়াম থাকে, তাই না? আচ্ছা, এই যে হার্ট এবং পেরিকার্ডিয়ামের মাঝখানে যে অংশটা, এই জায়গাটা আমরা একটা স্পেশাল গ্যাস দেই। ঠিক আছে? একটা স্পেশাল গ্যাস দেই। কেউ বলতে পারেন এখানে আমরা কি ব্যবহার করি? পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে আমরা একটা স্পেশাল গ্যাস ব্যবহার করি। আচ্ছা, এটা যদিও আপনাদের জানার কথা না, আমি তারপর একটু বলে দেই। আচ্ছা দেখেন, পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে আমরা সাধারণত কার্বন ডাই অক্সাইড দিয়ে ওই জায়গাটাকে ফিল আপ করে রাখি। কেন ফিল আপ করে রাখি? যেন এয়ার এম্বোলিজমের চান্সটা কম থাকে, হ্যাঁ? এটা একটা ইম্পর্টেন্ট কথা, এটা একটু দাগায় রাখেন। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে অপারেটিভ টেকনিক বা হচ্ছে আউটকাম এগুলো খুব একটা দরকার নাই, এগুলো আপনারা স্কিপ করে যান কারণ এগুলো কখনো পরীক্ষায় আসে না। আচ্ছা, এখন আমাকে বলেন তো, হার্ট ট্রান্সপ্লান্টেশনের পরে পেশেন্টের মর্টালিটির মেইন কজ কি? কেউ বলতে পারেন? যদি বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ মর্টালিটি বা পেশেন্ট ডেথ আফটার হার্ট ট্রান্সপ্লান্টেশন, কি ধরনের রিজেকশনের কারণে মেইনলি পেশেন্ট ডেথ হবে বলেন তো দেখি? আচ্ছা, বেলিয়ান লাভে এটা খুব সুন্দর করে একদম বলে দেওয়া আছে যে মোস্ট ইম্পর্টেন্ট কজ বা হচ্ছে মেইন কজ। দেখেন, আর্লি আফটার ট্রান্সপ্লান্টেশন দ্য মেইন কজ অফ মর্টালিটি ইনক্লুড প্রাইমারি গ্রাফট ডিসফাংশন, রিজেকশন এন্ড ইনফেকশন। এর মধ্যে দেখেন পরে আবার বলে দিচ্ছে যে প্রাইমারি গ্রাফট ডিসফাংশন অকার্স সুন আফটার ইমপ্লান্টেশন in around 10% of cases and it is the leading cause of death. So আমরা এটা কি বলবো? প্রাইমারি গ্রাফট ডিসফাংশন। প্রাইমারি গ্রাফট ডিসফাংশন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ মর্টালিটি। খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের এসবিএ তে আসার চান্স অনেক বেশি। ওকে, এটা আপনারা দাগায় রাখেন। আচ্ছা, এখন দেখেন আমরা জানি যে টোটাল 4 ধরনের রিজেকশন হয়, বাট হার্টের ক্ষেত্রে আমরা 3 ধরনের রিজেকশন পড়বো। একটা হচ্ছে হাইপার অ্যাকিউট রিজেকশন, আর দুইটা হচ্ছে অ্যাকিউট সেলুলার এবং অ্যাকিউট অ্যান্টিবডি মিডিয়েটেড, হ্যাঁ? আচ্ছা, হাইপার অ্যাকিউট রিজেকশন কখন হয়? সাধারণত ইমিডিয়েটলি আফটার রিপারফিউশন হয়ে যায়। আচ্ছা, তারপর দেখেন এই ধরনের পেশেন্টকে আমরা মোস্ট পেশেন্টকে আমরা ট্রিপল থেরাপি দিয়ে থাকি। এখানে কি কি থাকে আগে আমরা একবার বলে ফেলছি, সো এটা আমরা রিপিট করতেছি না। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অ্যাকিউট রিজেকশনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে হচ্ছে ফার্স্ট 6 মান্থস। কিডনির ক্ষেত্রে কত ছিল মনে আছে কারো? হার্টের ক্ষেত্রে অ্যাকিউট রিজেকশনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে উইদিন ফার্স্ট 6 মান্থস। কিডনির ক্ষেত্রে আমরা কত পড়ছিলাম একটু চিন্তা করে বলেন তো? আচ্ছা, হার্ট রিলেটেড আমাদের পড়া মোটামুটি এতটুকুই। এগুলো আসলে একটু কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো আপনাদের কিডনি বা লিভার যতটা ইম্পর্টেন্ট হার্ট লাং ততটা ইম্পর্টেন্ট না। ওকে, সো এখানে আমরা একটু বেছে পড়বো। না, ফার্স্ট 7 ডেজ আমরা অন্য জিনিস পড়ছিলাম। ওইটা হচ্ছে ওই যে কিডনি ফাংশন হতে কতদিন লাগতে পারে, যেটাকে আমরা বলবো ডিলেড ডিসফাংশন। ঠিক আছে? ডিলেড ফাংশন, গ্রাফট, ডিলেড গ্রাফট ফাংশন। ওইটা না, আমরা জানতে চাচ্ছি যে অ্যাকিউট রিজেকশন যে হয় একটা তো নির্দিষ্ট পিরিয়ড আছে, যেমন হাইপার অ্যাকিউটটা হচ্ছে মানে অপারেশনের সময়ই হয়ে যায়, হ্যাঁ? আর আরেকটা বলা হয় অ্যাকিউট। অ্যাকিউটটা সাধারণত কতদিনে হয়? আচ্ছা, ফার্স্ট 7 ডেজ না, এটা হচ্ছে 3 মান্থস ছিল। ঠিক আছে? 3 মান্থসে সাধারণত কিডনির ক্ষেত্রে অ্যাকিউট রিজেকশন হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। আচ্ছা,
এবার আমরা চলে আসি লাং ট্রান্সপ্লান্টেশন। খুবই অল্প পড়াশোনা আমরা করব। যেসব পেশেন্টের সাধারণত এন্ড স্টেজ পালমোনারি ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে আমরা লাং ট্রান্সপ্লান্টেশনের কথা চিন্তা করি। মোস্ট কমন ইন্ডিকেশনগুলো কি কি? একটা হচ্ছে সিওপিডি, সিস্টিক ফাইব্রোসিস, পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন এবং ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। সো টোটাল এখানে 4টা জিনিস আছে। আপনারা এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বেন। হ্যাঁ, এখানে আপনাকে বলে দিবে যে হুইচ ইজ নট অ্যান ইন্ডিকেশন ফর লাং ট্রান্সপ্লান্টেশন। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখেন এখানে আবার 4টা যে ইন্ডিকেশন আমরা পড়ছিলাম, এই 4টা ইন্ডিকেশন একটু ডিটেলস বলা হয়েছে। সো এগুলো আপনারা জাস্ট নামগুলো পড়লে হবে, হেডিংগুলো। ওকে, আচ্ছা। আর এগুলা একটু দেখেন কন্ট্রা ইন্ডিকেশন কি কি আছে, এটা একটু দেখেন যে আনট্রিটেবল মেজর অর্গান ডিসফাংশন যদি থাকে, কারো যদি সিভিয়ার অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, ব্লিডিং ডায়াস্থেসিস থাকে, বিএমআই যদি খুব কম অথবা খুব বেশি হয়, যাদের অস্টিওপোরোসিস আছে এবং যাদের ক্রনিক ইনফেকশন আছে, এগুলো হচ্ছে সব কন্ট্রা ইন্ডিকেশন। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। আর এখানে হচ্ছে বলা হয় ডোনার সিলেকশন আমরা কিভাবে করব। তো এখানে একটা প্রবলেম কি, আপনারা কিন্তু লাং ট্রান্সপ্লান্টেশন খুব একটা কমনলি শুনে থাকবেন না। কেন শুনে থাকবেন না? কারণ ম্যাক্সিমাম ডোনারই দেখা যায় আইডিয়াল ডোনার হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলা ফিল আপ করতে পারে না। সো এখানে ডোনার ক্রাইটেরিয়া কি কি থাকে সেগুলো আমরা জাস্ট একটু জেনে নিব। যেমন হচ্ছে তার একদম ক্লিয়ার একটা চেস্ট রেডিওগ্রাফ থাকতে হবে, কোনো ইনফেকশনের সাইন থাকতে পারবে না। দেন হচ্ছে আমরা যদি তার ব্রঙ্কিয়াল যে সিক্রেশনটা সেটা দেখি, সেটা গ্রাম নেগেটিভ, মানে গ্রাম স্টেইন নেগেটিভ হইতে হবে, অথবা হচ্ছে পুরুলেন্ট কোনো সিক্রেশন থাকতে পারবে না। আর তারপর হচ্ছে তার আর্টারিয়াল অক্সিজেন টেনশনটা মোর দেন 300 হইতে হবে। পেশেন্টের এজ লেস দেন 55 ইয়ার্স, স্মোকিং এর কোনো হিস্ট্রি থাকতে পারবে না। আর হচ্ছে আপনার কোনো চেস্ট ট্রমা, অ্যাসপিরেশন, নিউমোনিয়া এগুলো হিস্ট্রি সাধারণত থাকতে পারে না। ওকে, আচ্ছা। এখানে আমরা সাধারণত লাং রিট্রাইভালের ক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, হার্টের ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা প্রথমে মেইন কাজ ছিল সার্কুলেশনটা বন্ধ করে নেওয়া। লাংসের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে আমরা একটা ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি ব্যবহার করে যে মিউকোপুরুলেন্ট সিক্রেশন বা অ্যাসপিরেশন ছিল সেগুলাকে ক্লিয়ার করে নিব। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে যদি বলা হয় লাং ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে লাং রিট্রাইভালের প্রথম স্টেপ কোনটা, প্রথম স্টেপ হচ্ছে আমরা একটা ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি করব। তারপর অ্যাজ ইউজুয়াল আমরা স্টার্নোটমি করব এবং এক্সপোজার করে যেভাবে যেটা দরকার আমরা কালেক্ট করবো। আর এখানেও আমরা হেপারিন ব্যবহার করব যেন পেশেন্টের ব্লাড কোয়াগুলেট করে না যায়। আচ্ছা, এগুলো খুব একটা দরকার নেই। একটা জিনিস ইম্পর্টেন্ট দেখেন, লাংস আর মোর রেজিস্ট্যান্ট টু ওয়ার্ড অ্যান্ড কোল্ড ইসকেমিক টাইম। আমরা হার্টের ক্ষেত্রে বলতাম যে 4 থেকে 6 ঘন্টা, সেখানে দেখেন লাংসের ক্ষেত্রে কিন্তু আমরা 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত প্রিজার্ভ করতে পারি। সো লাংস বেশি এটা টলারেট করতে পারে ইসকেমিক টাইম গুলা। ওকে, আচ্ছা। এগুলা খুব একটা দরকার নেই, একদমই লেস ইম্পর্টেন্ট। আর আউটকাম এবং কমপ্লিকেশন, এখানে একটা জিনিস দেখেন, হার্টের মতো লাংসেরও কিন্তু মেইন কজ অফ মর্টালিটি হচ্ছে প্রাইমারি গ্রাফট ডিসফাংশন। খুবই ইম্পর্টেন্ট, এটা দাগায় নেন। হ্যাঁ, প্রাইমারি গ্রাফট ডিসফাংশন। আচ্ছা, এখন হচ্ছে একটা লাং ট্রান্সপ্লান্টেশনের পরে কি কি কমপ্লিকেশন হতে পারে। ওই প্রথম যেটা, সেটা হচ্ছে প্রাইমারি গ্রাফট ডিসফাংশন হতে পারে, পেশেন্টের ব্লিডিং হতে পারে, প্যারেনকাইমা এবং প্লুরাল ইনফেকশন হতে পারে, ভাস্কুলার অ্যানাস্টোমোটিক স্টেনোসিস, রিজেকশনটা খুব ইম্পর্টেন্ট, ইনফেকশন হতে পারে। এই কয়েকটা জিনিস আমরা জেনে রাখবো। আচ্ছা, আর এখানে একটা জিনিস আমরা মাথায় রাখি যে ইনফেকশন হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট কজ অফ মর্টালিটি উইদিন 30 ডেজ। এটা আমরা একটু দাগায় রাখি। ওকে, আর একদম লাস্টলি সেটা হচ্ছে যে আমরা হার্ট এবং লাং ট্রান্সপ্লান্টেশনের পরে ইমিউনোসাপ্রেশনে কি কি আমরা দিয়ে থাকি। ঠিক আছে, যদি আমরা ইউজ করি কি কি দিয়ে থাকি। ইন্ডাকশন ফেজে আমরা সাধারণত অ্যান্টিথাইমোসাইড গ্লোবিউলিন বা ইন্টারলিউকিন 2 রিসেপ্টর দিয়ে থাকি, যেটা কিনা বেজিলিক্সিম্যাব নামে পাওয়া যায়। আর মেইনটেনেন্সের জন্য আমরা সাধারণত সাইক্লোস্পোরিন, অ্যাজাথায়োপ্রিন এবং মিথাইল প্রেডনিসোলোন, যেটাকে আমরা বলি একসাথে ট্রিপল থেরাপি, এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি। এটা আমরা একটু জেনে রাখবো। ঠিক আছে, ওকে। তো আমাদের মোটামুটি শেষ। আর এখানে হার্ট লাং ট্রান্সপ্লান্টেশনের কথা বলা, যে কোনো একটা পেশেন্টের যখন আমরা একই সাথে হার্ট এবং লাং ট্রান্সপ্লান্টেশন করি, এটার মেইন ইন্ডিকেশন হচ্ছে যাদের কিনা কনজেনিটাল হার্ট ডিজিজ আছে উইথ পালমোনারি হাইপারটেনশন, তাদের ক্ষেত্রে এটা মেইন ইন্ডিকেশন। ওকে, এটুকুই আমরা শুধু জেনে রাখি। সো আমাদের আজকের ক্লাসটা একটু যেহেতু নতুন টপিক, সো আমাদের একটু সময় নিয়ে পড়াতে হলো। এবং আসলে এখানে যেহেতু একদম নতুন, আমাদের অনেক কিছু আসলে মেইনলি পুরো চ্যাপ্টারটি নতুন করে দাগানো বা নিজে পড়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো বের করা, এটা আসলে একটু ডিফিকাল্ট জব। যেখানে আমাদের প্রিভিয়াস কোনো এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে বা কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে কিন্তু আমাদের প্রিভিয়াস খুব একটা নলেজ নাই। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদের পুরোটুকু পড়ে আসলে আইডেন্টিফাই করতে হয়। সো এই জন্য আমরা যতটুকু পারলাম বলে দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনি একটু বলেন যে কারো কোনো কনফিউশন আছে কিনা,
বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি একটু চেক করে নিই কমেন্টগুলা। আপনাদের এই নতুন চ্যাপ্টার দুটাতে অ্যাডাপ্টেশন একটু প্রবলেম হবে, কারণ আসলে একটু খটোমটো টাইপের টপিক। যদিও অনেক ইন্টারেস্টিং অনেক কিছু আছে, বাট সমস্যা হচ্ছে যে এগুলো একদম নতুন। হ্যাঁ, তো আপনাদের এই ক্লাসটা এবং পরের ক্লাসটা এটাতে একটু প্রবলেম হবে। এরপরে যখন আমরা আবার বেসিক প্রিন্সিপালস অফ সার্জারিতে চলে যাব, মেটাবলিক রেসপন্স বা হচ্ছে আমাদের শক এবং ব্লাড ট্রান্সফিউশন, উন্ড হিলিং, সার্জিক্যাল ইনফেকশন, ওই জিনিসগুলোতে দেখবেন আবার আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, পড়তে একটু সহজ মনে হবে এবং একটু মানে বোঝার টপিক বেশি মনে হবে। আর এই টপিকগুলো একটু কঠিন এবং একটু চ্যালেঞ্জিং। ওকে, সো এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা কনফিউশন দেখতে পাচ্ছি না, তাহলে আমি ক্লাসটা শেষ করি। এই লেকচার ছাড়া আর কোনো বই পড়তে হবে কিনা? এই লেকচার বলতে কি, আপনারা বেলিয়ান ল্যাবে এই মানে আপনাদের যখন হার্ড কপিটা হাতে চলে আসবে, আপনারা হচ্ছে এই জিনিসগুলো দাগায় নিবেন। আশা করা যায় সেটা এনাফ হবে ইনশাল্লাহ। যদিও আমরা 100% গ্যারান্টি অবশ্যই দিতে পারি না, কিন্তু যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট অংশগুলো আমরা এখানে পড়াচ্ছি, সো আশা করা যায় আপনাদের এর বাইরে আর কিছু পড়তে হবে না। ঠিক আছে? আর সম্ভবত আপনি জানতে চেয়েছেন যে এন্ট্রান্স এক্সামিনেশন গুলোর জন্য কিনা, তাই না? মানে এফসিপিএস পার্ট 1 বা হচ্ছে রেসিডেন্সি বা এমআরসিএস এর জন্য কিনা। সেই ক্ষেত্রে বলা যায় যে আপনাদের এগুলা পড়লেই এনাফ। ওকে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। আর যদি এমবিবিএস লেভেল বা ইন্টার্নশিপ লেভেলে বলি, সেই ক্ষেত্রে দেখা যায় অনেকগুলা টপিকে আমাদের আরো ডিটেলস করতে হয়। ওদের আবার কিছু এক্সট্রা কোশ্চেন থাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেই অনুযায়ী। বাট যদি আমরা এন্ট্রান্স এক্সাম চিন্তা করি, তাহলে এগুলোই আশা করা যায় এনাফ। আর কারো কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে, ধন্যবাদ তাহলে। সবাই ভালো থাকবেন এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুবই অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে ক্লাসটা করেছেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাস দেখা হবে। আসসালামু আলাইকুম।